হ্যালো এভরিওয়ান, আজকে আমরা মেডিসিনের আর একটা খুব ইম্পর্ট্যান্ট ডিজিজ যেটার নাম হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা RA, সেটা নিয়ে আমরা কথা বলব। রিউমাটয়েড আর্থ্রাইটিসের ডেফিনেশন কি? রিউমাটয়েড আর্থ্রাইটিস ইজ এ ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিজিজ of unknown etiology characterized by symmetrical destructive polyarthritis, rheumatoid nodules and extraarticular manifestations. আচ্ছা, এখান থেকে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিসের একটা ইন্ট্রোডাকশন জানতে পারলাম। এই কথাগুলো আমরা এক্সপ্লেন করি। ফার্স্টলি, রিউমাটয়েড আর্থ্রাইটিস একটা ক্রনিক ডিজিজ, মানে এটা কোনো কিউরেবল ডিজিজ না, এটা সারা জীবনের একটা ডিজিজ, মাঝে মাঝে বাড়বে মাঝে মাঝে কমবে, জাস্ট লাইক হাইপারটেনশন অর ডায়াবেটিস। এটা একটা ক্রনিক ডিজিজ। সেকেন্ড কথা হচ্ছে এটা একটা ইনফ্ল্যামেটরি ডিজিজ, এখানে বডিতে ইনফ্ল্যামেশন হবে এবং ইনফ্ল্যামেটরি মার্কার যেগুলো ESR CRP এগুলো রেজড হয়ে যাবে। থার্ড কথা হচ্ছে এটা আননোন এটিওলজি, মানে এই ডিজিজটার কারণ আমরা এখনও জানি না। ক্যারেক্টারাইজ বাই, এই ডিজিজটার তিনটা মেইন ফিচার থাকে। সব থেকে মেইন ফিচার হচ্ছে জয়েন্টে ইনফ্ল্যামেশন বা আর্থ্রাইটিস করবে। আর্থ্রাইটিসটা কেমন? সিমেট্রিক্যাল ডিস্ট্রাকটিভ পলিআর্থ্রাইটিস। আচ্ছা, আর্থ্রাইটিস মানে হচ্ছে আমার জয়েন্ট ইনফ্ল্যামেশন, পলি মানে অনেকগুলো জয়েন্ট ইনফ্ল্যামেশন, সিমেট্রিক্যাল মানে ইনভলভমেন্ট হবে সিমেট্রিক্যালি। ডান হাতের জয়েন্ট ইনভলভ হইলে বাম হাতের জয়েন্টও ইনভলভ হবে, ডান রিস্ট ইনভলভ হলে বাম রিস্টও ইনভলভ হবে, ডান নি ইনভলভ হলে বামের নিও ইনভলভ হবে, সিমেট্রিক্যালি ইনভলভ হবে। আর আরেকটা কথা হচ্ছে এই জয়েন্ট ইনভলভমেন্টটা ডিস্ট্রাকটিভ, মানে যেসব জয়েন্টকে ইনভলভ করবে তাদের এই ইনফ্ল্যামেশনটা এতই স্ট্রং যে এই জয়েন্টগুলোকে ডিস্ট্রয় করে দেবে। জয়েন্টগুলো ডিস্ট্রয় হয়ে গেলে ডিফর্মড হয়ে যাবে জয়েন্টগুলো, আমরা দেখাবো এগুলো আস্তে আস্তে। সো সিমেট্রিক্যাল ডিস্ট্রাকটিভ পলিআর্থ্রাইটিস। সেকেন্ড কথা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্টের একটা বড় ভাগের এই নডিউল দেখা যাবে স্কিনে, মেইনলি স্কিনে বিভিন্ন নডিউল দেখা যাবে এবং স্কিন ছাড়াও কিছু অর্গ্যানে ভিসেরালও এই নডিউলগুলো পাওয়া যেতে পারে, ওটাকে বলে রিউমাটয়েড নডিউল। আর ফাইনাল কথা হচ্ছে এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশনস। রিউমাটয়েড আর্থ্রাইটিস যে শুধু জয়েন্টে এফেক্ট করবে ব্যাপারটা তা না, রিউমাটয়েড আর্থ্রাইটিস জয়েন্ট ছাড়াও বডির বিভিন্ন অর্গানে এফেক্ট করতে পারে, ওগুলোকে বলে এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন। সো এখান থেকে আমরা মোটামুটি রিউমাটয়েড আর্থ্রাইটিসের একটা ইন্ট্রোডাকশন পেলাম। এই যে ফিগারটা যে দেখছি এটা হচ্ছে একটা টিপিক্যাল রিউমাটয়েড হ্যান্ডের ফিগার, মানে কি আমার হাতের যে জয়েন্টগুলো আছে সেই জয়েন্টগুলোতে ইনফ্ল্যামেশন হয়েছে এবং দেখেন সিমেট্রিক্যালি ডান হাত বাম হাত দুই হাতেই সেম জয়েন্টে এফেক্ট করেছে এবং এই ইনফ্ল্যামেশনের ফলে ডিস্ট্রাকশন হয়ে জয়েন্টগুলো ডিফর্মড হয়ে গেছে, এই জন্য পুরো হাতটা কেমন কেমন লাগছে, ডিফর্মড একটা হ্যান্ড লাগছে। এবং এই ডিফর্মিটিগুলো আই হোপ যে বাই দ্য এন্ড অফ দিস লেকচার আপনারা ডিফর্মিটিগুলো আইডেন্টিফাই করতে পারবেন এবং আপনারা রিউমাটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোসিস করতে পারবেন। আমরা কিছু এপিডেমিওলজি নিয়ে কথা বলি। রিউমাটয়েড আর্থ্রাইটিস কিন্তু এতটা আনকমন কোনো ডিজিজ না, 1% পপুলেশনে এটা এফেক্ট করে, মানে প্রতি 100 জন মানুষের একজন মানুষ আপনি পাবেন যার রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে। সেকেন্ড কথা, এটা যেহেতু একটা অটোইমিউন ডিজিজ, লাইক মোস্ট আদার অটোইমিউন ডিজিজ, এটা ফিমেলদের বেশি কমন এবং এটা ফিমেলদের 3 টাইমস মোর কমন, রেশিও 3:1। আর লাস্ট কথা হচ্ছে এটার কমন এজ 25 to 55। এই জিনিসগুলো জানার উদ্দেশ্য কি? জানার উদ্দেশ্য হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস যেহেতু এতটা রেয়ার ডিজিজ না, সো আপনার অবশ্যই এটাকে আগে এক্সক্লুড করে দেওয়া যাবে না, এটাকে আপনার মাথায় রাখতে হবে, ফার্স্টের দিকেই রাখতে হবে মাথায়। কোনো ফিমেল এই টিপিক্যাল এইজে 25 to 55 ইয়ার্সের মধ্যে যদি আপনার আসে এবং এই জয়েন্ট পেইনের হিস্ট্রি দেয় এবং আলাদা অন্যান্য ফিচারের হিস্ট্রি দেয় যেগুলো নিয়ে আমরা কথা বলবো, এরকম যদি হিস্ট্রি দেয় তাহলে অবশ্যই আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আমরা টিপিক্যাল যে ক্লিনিক্যাল ফিচার রিউমাটয়েড আর্থ্রাইটিস যেগুলো দেখে আমি সাসপেক্ট করব সেগুলো নিয়ে একটু আলোচনা করি। আমরা ক্লিনিক্যাল ফিচারকে 5 ভাগে ভাগ করেছি। 1 নম্বর হচ্ছে জয়েন্ট ইনভলভমেন্টটা নিয়ে কথা বলবো। জয়েন্ট ইনভলভমেন্ট একটু আমি বলেছি, সামারি বলেছি, কিন্তু আমরা ডিটেলস একটু কথা বলবো। 2 নম্বর হচ্ছে এই রিউমাটয়েড নডিউলগুলো আমি যে কথা বলেছি এগুলোর ডিস্ট্রিবিউশন দেখতে কেমন, কোথায় কোথায় হতে পারে, এগুলো নিয়ে কথা বলবো। থার্ড কথা হচ্ছে কনস্টিটিউশনাল সিমটমে, যেহেতু এটা একটা ইনফ্ল্যামেটরি ডিজিজ এটার কিছু জেনারেল বা কনস্টিটিউশনাল সিমটম থাকবে, সেই সিমটমগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। ফোর্থ কথা হচ্ছে এই জয়েন্ট ছাড়া যে বাকি অর্গানগুলো এফেক্ট করতেছে, এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। এবং ফাইনালি রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য না, বাট রিউমাটয়েড আর্থ্রাইটিসের পাশাপাশি অ্যাসোসিয়েটেড কিছু ডিজিজ থাকে, সেই ডিজিজ নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, জয়েন্ট ইনভলভমেন্টটা নিয়ে ফার্স্টে স্টার্ট করি। জয়েন্ট ইনভলভমেন্ট বলতে গেলে আমাদের ফার্স্টলি কিছু কথা বলে নিতে হবে। সেটা কথা হচ্ছে জয়েন্ট শব্দটা আসছে আর্থ্রোস থেকে, সো জয়েন্টের কোনো প্যাথোলজি দেখবেন আর্থ্রো শব্দটা অ্যাড হয়ে যায় ওখানে। আচ্ছা,
আর্থ্রো থেকে আমি যদি দুইটা শব্দ ডিরাইভ করি, আর্থ্রালজিয়া মানে হচ্ছে জয়েন্টে ব্যথা, আর্থ্রালজিয়া মানে জয়েন্টে ব্যথা, আর আর্থ্রারাইটিস মানে হচ্ছে জয়েন্টে ইনফ্ল্যামেশন। এই আর্থ্রারাইটিস আবার দুই ধরনের আছে, ইনফ্ল্যামেটরি, নন ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস, ঠিক আছে। রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে আমার একটা ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস, এর কিছু বৈশিষ্ট্য আমরা বলবো, কিন্তু আসলে পার্থক্যটা জানতে পারলে নন ইনফ্ল্যামেটরি থেকে আরও ভালো হবে, ওইটা ইন ফিউচার আমি কোনো একটা ভিডিওতে করে দেব। আচ্ছা, আর একটা হচ্ছে এটা তো শিখলাম যে প্যাথোলজি অনুযায়ী, আর একটা শিখি নাম্বার অনুযায়ী। যদি শুধু একটা জয়েন্টে এফেক্ট করে বা একটা জয়েন্টে প্যাথোলজি থাকে ওটাকে বলে মনো আর্টিকুলার। যদি 2 থেকে 4টা জয়েন্টের প্যাথোলজি থাকে ওটাকে বলে অলিগো আর্টিকুলার, অলিগো মানে সাম। আর যদি অনেক জয়েন্টের প্যাথোলজি থাকে ওটাকে বলে পলি আর্টিকুলার, পলি মানে হচ্ছে মেনি। আচ্ছা, সো আমি ফার্স্টে কিন্তু বলে দিচ্ছি যে রিউমাটয়েড আর্থ্রাইটিস মোস্ট কমনলি প্রেজেন্ট করে হচ্ছে আমার সিমেট্রিক্যাল পলি আর্থ্রাইটিস নিয়ে, মানে অনেকগুলো জয়েন্ট এবং বোথ সাইড সিমেট্রিক্যাল। কিন্তু ইনিশিয়ালি পেশেন্ট যখন ডিজিজ প্রসেসটা কেবল শুরু হচ্ছে তখন সে মনো আর্থ্রাইটিস, অলিগো আর্থ্রাইটিস, পলি আর্থ্রাইটিস তিনটা যে কোনোটা নিয়েই আপনাকে আসতে পারে। সো একটা মনো আর্থ্রাইটিস নিয়ে আসলো, আমাদের কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিসটা বাদ দিয়ে দেওয়া যাবে না, ঠিক আছে। আমরা এটা জানবো যে হ্যাঁ রিউমাটয়েড আর্থ্রাইটিস কমনলি মনো আর্টিকুলার নিয়ে আসে না, কিন্তু হ্যাঁ মনো আর্টিকুলার নিয়ে আসলেও রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, এটা আপনার জানতে হবে। সেকেন্ড কথা হচ্ছে এই যে মোস্ট কমনলি কি হয় সিমেট্রিক্যাল পলি আর্থ্রাইটিস, এবং পার্টিকুলারলি কোন জয়েন্টগুলোতে এফেক্ট করে, আমার হাত এবং পায়ের যে স্মল জয়েন্ট আছে সেই জয়েন্টগুলোতে সব থেকে বেশি এফেক্ট করে। আচ্ছা, থার্ড কথা হচ্ছে এই আর্থ্রাইটিসটা ইনফ্ল্যামেটরি না নন ইনফ্ল্যামেটরি, আগেই বলে দিয়েছি এই আর্থ্রাইটিসটা হচ্ছে ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস। এখন ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিসের কিছু পার্টিকুলার বৈশিষ্ট্য আছে, যেমন ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিসের পেইনটা সকালে অনেক বেশি থাকে, কারণ রেস্ট নিলে এই পেইনটা বাড়ে। আবার সারাদিন যখন আপনি কাজ করবেন, অ্যাক্টিভিটি করবেন, তখন এই পেইনটা কমবে। সো রেস্ট নিলে পেইন বাড়ে, অ্যাক্টিভিটির পরে পেইনটা কমে যায়। সেকেন্ড কথা হচ্ছে একদম সকালে যখন উঠবেন তখন আপনার ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস যে জয়েন্টগুলো ইনভলভ হয়েছে ওগুলো স্টিফ হয়ে যাবে, ওটাকে বলে মর্নিং স্টিফনেস। সকালে ওঠার পর জয়েন্টটা লক হয়ে যাবে, আপনার মনে হচ্ছে আপনি নড়াতে পারবেন না ওই জয়েন্টগুলো। এবং মর্নিং স্টিফনেস কতক্ষণ থাকলে আমরা সিগনিফিক্যান্ট বলবো, যদি 1 ঘন্টার বেশি এরকম আপনি জয়েন্টটা স্টিফ হয়ে যায়, জয়েন্টটা না নড়াতে পারেন, তখন সেটাকে সিগনিফিক্যান্ট মর্নিং স্টিফনেস বলবো। ফাইনালি ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিসের আর একটা ফিচার হলো এখানে ওই জয়েন্টটা যদি আপনি এক্সামাইন করেন ওখানে লোকাল সাইন্স অফ ইনফ্লামেশন পাবেন, মানে হচ্ছে ওই জয়েন্টটা সোয়েলড হয়ে থাকবে, ওটা পেইনফুল হবে এবং ওখানে লোকাল টেম্পারেচার রেজ থাকবে। সো এগুলো হচ্ছে আমার ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিসের বৈশিষ্ট্য, এবং এগুলোও আপনি রিউমাটয়েড আর্থ্রাইটিসের যে জয়েন্টগুলো ইনভলভ করবে তাদের ওখানে পাবেন। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিসে আমি বলেছি সিমেট্রিক্যাল ইনভলভ করে, মেইনলি হ্যান্ডস এবং ফিটের যে স্মল জয়েন্ট তাগুলো। কোন জয়েন্টগুলো ইনভলভ করে না সেটাও আমার জানা ইম্পর্টেন্ট। স্পাইনের জয়েন্টগুলো ইনভলভ করে না, কারোর যদি স্পাইনের জয়েন্ট ইনভলভ করে ইনফ্ল্যামেশন হয় ওটাকে বলে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস নামক ডিজিজে স্পাইন বা এক্সিয়াল স্কেলিটন খুবই প্রমিনেন্টলি এফেক্টেড হয়। সো কারোর যদি এক্সিয়াল স্কেলিটন এফেক্ট করে তাহলে আপনার মাথায় রাখতে হবে এটা মোস্ট প্রবাবলি রিউমাটয়েড আর্থ্রাইটিস না, কারণ আমরা জানি রিউমাটয়েড আর্থ্রাইটিস মেইনলি পেরিফেরাল জয়েন্টগুলো এফেক্টেড হয়, এবং পার্টিকুলারলি সবথেকে কমনলি আমার হাত এবং পায়ের স্মল জয়েন্ট। ফাইনালি এই আর্থ্রাইটিসের যেহেতু ডিস্ট্রাকটিভ, সো এরা ডিফর্মিটি করে, বিভিন্ন ডিফর্মিটি, সেই ডিফর্মিটি সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, এই ফিগারটা দেখি, এই ফিগারে হচ্ছে 4 ABCD 4টা ফিগারে 4 ধরনের আর্থ্রাইটিসের বৈশিষ্ট্য বর্ণনা করেছে। এত ডিটেলস আমরা এই লেকচারে যাব না, আমরা জাস্ট একটু জিনিসপত্র দেখাই। এটা হচ্ছে আমার রিউমাটয়েড আর্থ্রাইটিস, আর সিটা হচ্ছে আমার অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস। দেখেন সিতে ইজিলি দেখতে পাচ্ছেন যে স্পাইনটা প্রমিনেন্টলি এফেক্টেড হয়েছে, কিন্তু এতে কিন্তু কোনো স্পাইনটা এফেক্টেড হয়নি। সো রিউমাটয়েড আর্থ্রাইটিসে যে স্পাইন এফেক্টেড হয় না এটা আপনার মাথায় রাখতে হবে। সেকেন্ড কথা, এখানে দেখেন অনেকগুলো জয়েন্ট এফেক্টেড হয়েছে এতে, তাই না? 5টার বেশি, এই লাল দাগগুলো যদি আমি গুনি 5টার, অবভিয়াসলি 5টার বেশি। সো এটা একটা পলি আর্থ্রাইটিস, এবং দেখেন সিমেট্রিক্যাল ইনভলভ হয়েছে, রাইট সাইডে যেগুলো লেফট সাইডেও সেগুলো, তাই না? সিতে দেখেন কিন্তু সিমেট্রিক্যাল না, সিতে অ্যাসিমেট্রিক্যাল, তাই না? এক সাইডের নি আর এক সাইডের শোল্ডার, ঠিক আছে? সো রিউমাটয়েড আর্থ্রাইটিস, পলি আর্থ্রাইটিস, সিমেট্রিক্যাল, এটি সিমেট্রিক্যাল এবং স্পাইনকে ইনভলভ করে না। ফাইনালি দেখেন প্রমিনেন্ট কোনগুলো, হাত এবং পায়ের স্মল জয়েন্টগুলো প্রমিনেন্ট। আচ্ছা, এবং আরেকটা কথা দেখেন যে আপনি যদি হাতের জয়েন্টগুলো একটু খেয়াল করেন এতে দেখবেন যে একদম শেষ জয়েন্টটা, আঙ্গুলের একদম শেষ জয়েন্ট, ওটার নাম হচ্ছে ডিআইপি, ডিস্টাল ইন্টারফ্যারেঞ্জিয়াল জয়েন্ট। এটা নিয়ে আমি আলোচনা করব। এই ডিআইপি জয়েন্ট কিন্তু লাল না, ডিআইপি জয়েন্টে ইনফ্লামেশন হয়নি,
সো এই জিনিসটা আপনার মনে রাখতে হবে যে রিউমাটয়েড আর্থ্রাইটিস ডিআইপি জয়েন্টকে এফেক্ট করে না, ঠিক আছে। ডিআইপি জয়েন্ট যদি কখনো এফেক্টেড হয় ইনফ্ল্যামেশন দিয়ে, তাহলে আপনার মাথায় রাখতে হবে এটা অস্টিও আর্থ্রাইটিস অথবা সোরিয়াটিক আর্থ্রাইটিস হতে পারে। এগুলো এখন বেশি হয়ে যাচ্ছে, বাট এগুলো সব আমরা ইভেনচুয়ালি কভার করব, তখন আপনার এগুলো ইজি মনে হবে। আচ্ছা, সো আমরা মনে হয় যে জয়েন্ট ইনভলভমেন্টটা ভালো করে বুঝতে পেরেছি। এখন আমরা ডিফর্মিটিগুলো একটু দেখি, ঠিক আছে, এবং ডিফর্মিটিগুলো আইডেন্টিফাই করা ইম্পর্টেন্ট। যদিও এখন মডার্ন ট্রিটমেন্ট আসার ফলে, অনেক আগের থেকে ডায়াগনোসিস হয়ে ট্রিটমেন্ট দেওয়ার ফলে আমাদের ডিফর্মিটিগুলো অনেক কমে এসেছে। এখন আর আগের মতো ডিফর্মিটি হয় না, কারণ আমরা ডিজিজ প্রোগ্রেশনটা স্লো করে দিতে পারি, স্টপ করে দিতে পারি, ঠিক আছে, ডিজিজটা কন্ট্রোলে নিয়ে আসতে পারি। আচ্ছা, কিন্তু তাও আপনার ডিফর্মিটিগুলো জানতে হবে, ডিফর্মিটিগুলো চিনতে হবে। আমরা ফার্স্টলি শুধু ডিফর্মিটিগুলোর নাম জানবো, এরপরে আমরা ছবি দেখে দেখে কি হচ্ছে সেটা বোঝার চেষ্টা করব। হাত যেহেতু সব থেকে কমনলি অ্যাফেক্টেড হয়, তো হাতের ডিফর্মিটি দিয়ে আমরা শুরু করি। হাতে 5 ধরনের ডিফর্মিটি হতে পারে। এক নম্বর হচ্ছে সোয়ান নেক ডিফর্মিটি, একটা সোয়ানের যে নেক যেভাবে কার্ভড, হাতটাও কার্ভড হয়ে যায়। সেকেন্ড হচ্ছে বাটনিয়ার বা বাটন হোল ডিফর্মিটি, এটা সোয়ান নেকের অপোজিট। থার্ডটা হচ্ছে জি ডিফর্মিটি অফ দ্য থাম্বের একটা ডিফর্মিটি। ফোর্থ হচ্ছে ট্রিগার ফিঙ্গার, আর ফিফথ হচ্ছে আলনার ডেভিয়েশন অফ দ্য হ্যান্ড। আচ্ছা, হাতেরগুলো এগুলো। পায়ের একটা ডিফর্মিটি আছে, সেটার নাম হচ্ছে কক আপ ডিফর্মিটি। আচ্ছা, অ্যাঙ্কেলের মানে হচ্ছে এটাও পায়েরই অ্যাকচুয়ালি, অ্যাঙ্কেলে একটা টেন্ডন যায়, নাম হচ্ছে টিবিয়ালিস পোস্টেরিয়র টেন্ডন। এই টেন্ডনটা রাপচার হয়ে যাওয়ার জন্য ফুটটা ফ্ল্যাট হয়ে যায়। আমাদের ফুটের যে কার্ভেচার থাকে, ছবি দিয়ে দেখাবো, সে কার্ভেচারটা লস্ট হয়ে ফ্ল্যাট ফুট হয়ে যায়, এটাও একটা ডিফর্মিটি। আর ফাইনালি আমাদের নি জয়েন্টে যদি এফেক্ট হয়, নি জয়েন্টে যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়, তাহলে নি জয়েন্টের পিছনে যে পপলিটিয়াল ফসা থাকে, ওখানে একটা সিস্ট তৈরি হয়, বেকার সিস্ট, এটাও এক ধরনের ডিফর্মিটি। আচ্ছা, আমরা এখন ছবি দিয়ে দেখাচ্ছি। ফার্স্টলি হ্যান্ডেরগুলো বলার আগে হ্যান্ডের একটু অ্যানাটমি জেনে নেওয়া ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাদের হাতের যে বোনসগুলোকে আমরা 3টা লেভেলে চিন্তা করব। আমাদের রিস্ট জয়েন্টের যে বোনসগুলো, সেটা হচ্ছে কার্পাল। এই দেখেন ডিপ ব্লু কালারের যে দিয়েছে, বাম সাইডে লেখাই আছে কার্পাল বোনস। কার্পাল বোনস কী কী, যেটা নাম জানার দরকার নেই এখন। এর পরের লেভেলের উপরের লেভেল যেগুলো, সেগুলোর নাম হচ্ছে মেটাকার্পাল। এবং তারপরের লেভেল, যে ফাইনাল লেভেল, যেটা আমাদের ফিঙ্গার্সের যে বোনসগুলো, সেগুলোর নাম হচ্ছে ফ্যালেঞ্জিস, ঠিক আছে, লেফটে মার্ক করা আছে, দেখেছেন, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালেঞ্জিস। আচ্ছা, ফ্যালেঞ্জিসগুলো দেখেন, আমাদের যে থাম্ব বা বুড়া আঙ্গুল, এই বুড়া আঙ্গুলে কিন্তু 2টা ফ্যালেঞ্জিস মাত্র, কিন্তু অন্য সব আঙ্গুলে 3টা ফ্যালেঞ্জিস, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যেহেতু বোনসগুলো দেখেছি, আমরা এদের মধ্যে জয়েন্ট তাহলে কী হতে পারে, খুবই ইজি। এই কার্পাল বোনস এবং মেটাকার্পাল বোনসের সাথে যে জয়েন্টটা হবে, সেটার নাম হচ্ছে কার্পো মেটাকার্পাল জয়েন্ট, তাই না? রাইট সাইডে দেখেন, রাইট সাইডে খুব সুন্দরভাবে মার্ক করে দেওয়া হয়েছে কার্পো মেটাকার্পাল জয়েন্ট বা সিএমসি। আমাদের মেটাকার্পাল এবং আমাদের ফ্যালেংসের মানে প্রক্সিমাল ফ্যালেংস, যেটা সব থেকে ফার্স্ট ফ্যালেংস, যেটা ওটার সাথে যে জয়েন্টটা হবে, সেটার নাম হচ্ছে মেটাকার্পো ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, ঠিক আছে, এটাও মার্ক করা আছে। আর ফাইনালি আমাদের যেহেতু মাল্টিপল ফ্যালেংস আছে, আমাদের ফ্যালেংসের মধ্যে যে জয়েন্টগুলো হবে, সেটার নাম হচ্ছে ইন্টারফ্যালেঞ্জিয়াল, মানে 2টা ফ্যালেংসের মাঝখানে জয়েন্ট। এখন এটাও খুবই অবভিয়াস, যেহেতু থাম্বে শুধু 2টা ফ্যালেংস আছে, সো ওদের মাঝখানে ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট শুধু একটাই। আচ্ছা, কিন্তু বাকি ফিঙ্গারগুলোতে যেহেতু 3টা ফ্যালেংস আছে, সো ওদের মাঝখানে ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট 2টা। প্রক্সিমালটাকে বলে প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, দূরেরটা বা ডিস্টালটাকে বলে ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, পিআইপি, ডিআইপি, তাই না? সো এই জয়েন্টগুলোর শর্ট ফর্ম জানাই ভালো। কার্পো মেটাকার্পাল, সিএমসি, মেটাকার্পাল ফ্যালেঞ্জিয়াল, এমসিপি, এবং ইন্টারফ্যালেঞ্জিয়াল, প্রক্সিমাল এবং ডিস্টাল, পিআইপি, ডিআইপি। এই জয়েন্টগুলোর নাম আপনার জানা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ডিফর্মিটিগুলো আমরা এই জয়েন্ট দিয়েই বুঝবো কোন জয়েন্টে কী হয়েছে। আচ্ছা, সবার ফার্স্টে আমরা বলেছি সোয়ান নেক ডিফর্মিটি। সোয়ান নেক ডিফর্মিটিতে কী হবে, আমার যে প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, এটা হাইপার এক্সটেন্ডেড হয়ে যাবে, দেখেন হাইপার এক্সটেন্ডেড, এবং যে আমার ডিআইপি ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টটা ফ্লেক্সড হয়ে যাবে। এই কারণে যে শেপটা আসবে, এটা একটা সোয়ানের নেকের মতো মনে হবে, সোয়ানের নেকের মতো কার্ভড হয়ে যাবে, দেখেছেন? রিয়েল লাইফ ছবি দেখেন, এই যে দেখেন, প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টটা হাইপার এক্সটেন্ডেড, ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টটা ফ্লেক্সড। এটা হচ্ছে আমার সোয়ান নেক ডিফর্মিটি। নেক্সট ডিফর্মিটি যেটা বাটনিয়ার ডিফর্মিটি, জাস্ট এর রিভার্স। এখানে প্রক্সিমালটা ফ্লেক্সড এবং ডিস্টালটা হাইপার এক্সটেন্ডেড, ঠিক আছে, দেখেন
প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট এখানে ফ্লেক্সড, ডিস্টালটা হাইপার এক্সটেন্ডেড। আচ্ছা, থার্ডটা হচ্ছে আমার থাম্বের ডিফর্মিটি। থাম্বের শুধু একটা ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টই আছে, পিআইপি ডিআইপির খেলা নাই। সো শুধু যে ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টটা আছে থাম্বের, সেটা হাইপার এক্সটেন্ডেড হয়ে গেছে, দেখেন এখানে। এবং থাম্বের যে মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্টটা আছে, সেই মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্টে সাবল্যাক্সেশন হয়েছে বা পার্শিয়াল ডিসলোকেশন হয়ে গেছে। মনে হচ্ছে না যে থাম্বের মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল বা থাম্বের রুটের যে জয়েন্টটা সেটা একটু সেপারেট হয়ে গেছে, কারণ ওখানে সাবল্যাক্সেশন হয়েছে। এই দুইটার ফিচারের কম্বিনেশনই হচ্ছে আমার জি ডিফর্মিটি। মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্টটা সাবল্যাক্সেশন এবং ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টটা হাইপার এক্সটেনশন। আচ্ছা, তারপরে দেখেন আলনার ডেভিয়েশনটা। আলনার ডেভিয়েশন বলতে বোঝায় যে হচ্ছে আমার তো ফোর আর্মে দুইটা বোনস আছে, রেডিয়াসটা ল্যাটারালি, আলনাটা মিডিয়ালি। বোঝা সহজ উপায় হচ্ছে আমার থাম্বের দিকে পার্টটা হচ্ছে রেডিয়াল সাইড, আর আমার লিটল ফিঙ্গারের দিকের পার্টটা হচ্ছে আমার আলনার সাইড। আলনার ডেভিয়েশন মানে আমার রিস্টটা লিটল ফিঙ্গারের দিক পার্টের দিকে চলে যাবে, ডেভিয়েট হয়ে যাবে। দেখেন এখানে তাই হয়েছে, আমার লিটল ফিঙ্গারের দিকে ডেভিয়েট হয়ে গেছে, মানে আলটিমেটলি লিটল ফিঙ্গারের দিকে মানে আলনার দিকে আমার ডেভিয়েট হয়ে গেছে রিস্টটা। এটা কি বলে আলনার ডেভিয়েশন। আর এই দেখেন সবগুলো কম্বিনেশন করে বলছে, এই এক হাতের মধ্যে কিন্তু সবগুলো ডিফর্মিটি থাকতে পারে এবং সবগুলো মিক্সচারেই আপনি এই ফিচারটা পাবেন। দেখেন কিছু কিছুতে আছে সোয়ান নেক ডিফর্মিটি, কিছু কিছুতে আছে বটনিয়া ডিফর্মিটি, আবার দেখেন আলনার ডেভিয়েশন আছে, আবার দেখেন থাম্বে জি ডিফর্মিটিও আছে। সবগুলো মিলিয়ে আপনি একটা রিউমাটয়েড হ্যান্ডের পিকচার পাবেন। আচ্ছা, আর একটা যে কথা বলেছিলাম এটা হচ্ছে ট্রিগার ফিঙ্গার। আমাদের ফ্লেক্সর সারফেসের যে টেন্ডনগুলো আছে, এই যে দেখেন ফ্লেক্সর টেন্ডন, সে টেন্ডনের যদি ওই রিউমাটয়েড নডিউলটা হয়, অথবা টেনোসাইনোভাইটিস নামে একটা কথা আছে, মানে টেন্ডনে ইনফ্ল্যামেশন। রিউমাটয়েড আর্থ্রাইটিস যে শুধু জয়েন্টের ভিতরে ইনফ্ল্যামেশন করবে তা না। আচ্ছা, সো এই টেন্ডনে ইনফ্ল্যামেশন বা টেনোসাইনোভাইটিস অথবা টেন্ডনে, এই ফ্লেক্সর টেন্ডনে কোনো নডিউল থাকলে আমাদের এই ফিঙ্গারটা ফ্লেক্সড হয়ে যায়। অনেকটা আমাদের বন্দুকের গুলি শ্যুট করার সময় যেটা আমার ট্রিগার যেভাবে আমরা ফ্লেক্স করে আঙ্গুল ফ্লেক্স করে ধরি সেরকম মতো। সো এটাকে বলে ট্রিগার ফিঙ্গার। ঠিক আছে, ছবিতে দেখা যাচ্ছে। সো হাতে এই কয়েকটা ডিফর্মিটি আমরা পাই। ফুটের যে ডিফর্মিটিটা পাই সেটার নাম হচ্ছে আমার কক আপ ডিফর্মিটি। এটা কি মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট যেটা, সেইটাতে ইনফ্ল্যামেশন হওয়ার কারণে মেইনলি থামকে এফেক্ট করে, থামটা আমার আপার ডিরেকশনে কার্ভড হয়ে যায়, ওটাকে বলে কক আপ ডিফর্মিটি। কক আপ শব্দটা আসছে হচ্ছে আপনার মোড়ক থেকে। এই যে মোড়কের মাথার যে মোড়কটা, এটাও এরকম উপরে উঠে থাকে, ওখান থেকেই নামটা আসছে কক আপ ডিফর্মিটি। আচ্ছা, তারপরে আমরা আর একটা ডিফর্মিটির কথা বলেছি, সেটা হচ্ছে ফ্ল্যাট ফুট। এটা কি আপনি নিচের ফিগারটায় দেখেন, নিচেরটাতে দেখেন যে আমাদের পায়ে একটা নর্মালি কার্ভেচার আছে পায়ের সোলে, ওটাকে বলে নর্মাল আর্চ। এখন রিউমাটয়েড আর্থ্রাইটিস যদি অ্যাঙ্কেলে হয়, সো এই অ্যাঙ্কেলের যে টার্সাল বোনগুলো সেগুলো ডিফর্ম বা ডিস্ট্রয় হয়ে গেলে ওই টার্সাল বোনের পিছন দিয়েই একটা টেন্ডন যেত, যেটার নাম হচ্ছে টিবিয়ালিস পোস্টেরিয়র টেন্ডন, সেই টেন্ডনটা রাপচার হয়ে যায়। এখন ওই টেন্ডনের কাজ ছিল আমাদের এই নর্মাল আর্চটা মেনটেন করা ফুটের। এখন ওই টেন্ডনটা রাপচার হয়ে গেলে ফুটের আর আর্চ মেনটেন হবে না, তখন ফুটটা একদম ফ্ল্যাট হয়ে যাবে। উপরের ফিগারে যেরকম দেখেছেন যে ফুটটা একদম ফ্ল্যাট হয়ে গেছে। আর ফাইনাল একটা ডিফর্মিটি হচ্ছে বেকার সিস্ট। রিউমাটয়েড আর্থ্রাইটিস যদি নি জয়েন্টে এফেক্ট করে, তাহলে নি জয়েন্টের পিছনে যে পপ্লিটিয়াল ফসা আছে, সেই পপ্লিটিয়াল ফসা একটা সিস্ট তৈরি হবে, ওটার নাম হচ্ছে বেকার সিস্ট। আচ্ছা, এখন তাহলে আমরা জাস্ট একটু সামারি করি আগেরগুলাই। দেখুন এখন আপনারা ইজিলি বুঝবেন ডিফর্মিটি হাতেরগুলো কি। সোয়ান নেক মানে প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট বা পিআইপিতে হাইপার এক্সটেনশন, ডিআইপিতে ফ্লেকশন। বটনিয়ার মানে রিভার্স। জি লাইন ডিফর্মিটি মানে মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল সাবলাক্সেশন, ইন্টারফ্যালেঞ্জিয়ালটা হাইপার এক্সটেনশন। ট্রিগার মানে হচ্ছে আপনার ফ্লেকশন অফ দ্য ফিঙ্গার্স। আর আলনার ডেভিয়েশন তো আলনার ডেভিয়েশন। ফুটে হচ্ছে কক আপ ডিফর্মিটি। অ্যাঙ্কেলের টিবিয়ালিস পোস্টেরিয়র রাপচার হওয়ার জন্য ফ্ল্যাট ফুট, আর নিতে হচ্ছে আপনার বেকার সিস্ট। এই ডিফর্মিটিগুলো আপনার মনে রাখতে হবে। আমরা নেক্সটটাতে চলে যাই। নেক্সট হচ্ছে আমার রিউমাটয়েড নডিউলস। নডিউলসগুলো কীরকম? নডিউলসগুলো মেইনলি ফার্ম এবং নন টেন্ডার
এবং অ্যাডারেন্ট, সেটা স্কিনের সাথে হতে পারে বা কোনো টেন্ডনের সাথে বা বোনসের সাথে অ্যাটাচড বা ইন্টারনাল অর্গানে হতে পারে, ঠিক আছে। কমনলি আমাদের যেরকম স্কিনের যে নডিউলগুলো দেখি, কমনলি এক্সটেন্সর সারফেসগুলোতে আমরা নডিউল পাই, যেরকম আমার ডরসাম অফ দ্য ফিঙ্গার্স, ডরসাম অফ দ্য হ্যান্ড, এলবো, অ্যাকিলিস টেন্ডন, এইসব জায়গায় নডিউলটা হচ্ছে কমন সাইট। এছাড়াও ইন্টারনাল কিছু অর্গানেও থাকতে পারে, যেরকম লাংসের মধ্যে নডিউল থাকতে পারে, প্লুরাতে নডিউল থাকতে পারে, পেরিকার্ডিয়ামে থাকতে পারে, পেরিটোনিয়ামে থাকতে পারে। নডিউলগুলো ইউজুয়ালি বেনাইন, কিন্তু মাঝে মাঝে নডিউলে ইনফেকশন হতে পারে, নডিউলে গ্যাংগ্রিন হতে পারে, আলসারেশন হতে পারে, সো এগুলো আমার জানতে হবে। এখন কিছু নডিউলের ফিগারটা দেখি। আমরা বলেছি এক্সটেন্সর সারফেসে কমন, এই যে দেখেন ডরসাম অফ দ্য ফিঙ্গার্সে আপনারা নডিউলগুলো দেখতে পাচ্ছেন। এখানে দেখেন ডরসাম অফ দ্য ফিঙ্গার অ্যান্ড ডরসাম অফ দ্য হ্যান্ড, সেখানে নডিউল দেখতে পাচ্ছেন। এখানে দেখেন যে আপনারা এলবোতে নডিউল দেখছেন, এটাতে হচ্ছে অ্যাকিলিস টেন্ডনে নডিউল। আর এই যে এটা একটা সিটি স্ক্যান অফ চেস্ট, এখানে দেখেন লাংসের মধ্যে নডিউল। আচ্ছা, এখন আমরা চলে আসি কনস্টিটিউশনাল ফিচারগুলো নিয়ে। কনস্টিটিউশনাল বা জেনারেল ফিচার, একটা রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্টের জেনারেল কিছু ফিচার থাকতে পারে, যেরকম ফ্যাটিক, প্রচুর দুর্বলতা, ম্যালেজ মানে তার অসুস্থতা ভাব, ওয়েট লস থাকতে পারে, তার ডিপ্রেশন থাকতে পারে, এবং ফাইনালি একটা কথা যে ফিভারটা আসলে রিউমাটয়েড আর্থ্রাইটিসে অতটা কমন না। অন্য একটা এরকম অটোইমিউন ডিজিজ আছে যেটার নাম এসএলই, যেটাও আমরা পড়াবো। এই এসএলইটাতে ফিভারটা খুবই কমন, কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিসে ফিভারটা অতটা কমন না। যখন একটা রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্টের ফিভার থাকবে, তখন আপনি চিন্তা করবেন যে তার আন্ডারলাইন কোনো ইনফেকশন আছে কিনা, অথবা ভাস্কুলাইটিস মানে ব্লাড ভেসেলে বা আর্টারিতে ইনফ্লামেশন আছে কিনা। এই ভাস্কুলাইটিস হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিসের একটা কমপ্লিকেশন, সেটাও আমরা পড়বো। আচ্ছা, সো এইগুলো হচ্ছে আমার কনস্টিটিউশনাল ফিচার। এখন আমরা চলে যাই এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন। এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন মানে বোঝায় যে বিভিন্ন অর্গান সিস্টেমে এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের ডিজিজটা এফেক্ট করতে পারে। যেরকম আমার লাংস বা পালমোনারিতে কী কী হতে পারে, সবথেকে কমনলি হয় হচ্ছে প্লুরাইটিস, মানে আমার প্লুরাটা ইনফ্লামেশন হইলো। এই প্লুরাইটিস আমি কীভাবে ডায়াগনোসিস করব? একটা রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট আমরা সাসপেক্ট করতেছি, তার যখন প্লুরাইটিক চেস্ট পেইন হবে এবং শ্বাসকষ্ট হবে, ডিসপনিয়া হবে, তখন আমরা চিন্তা করবো এটা প্লুরাইটিস। প্লুরাইটিস থেকে প্লুরাল এফিউশন হয়ে যেতে পারে, মানে প্লুরার মধ্যে পানি জমতে পারে। প্লুরার মধ্যে পানি জমলে তো আমরা বুঝতেই পারবো যে তার শ্বাসকষ্ট হবে, এবং তার সাথে ক্লিনিক্যালি এক্সামিনেশন করলে আমি প্লুরাল এফিউশনের ফিচার পাবো, এবং চেস্ট এক্সরে করলেও আমি প্লুরাল এফিউশন ইজিলি দেখতে পারবো। ডেন্স হোমোজেনাস ওপাসিটি, কার্ভিলিনিয়ার আপার বর্ডার, অ্যাঙ্গেলগুলো অবলিটারেটেড, সুন্দর। আর একটা কমপ্লিকেশন হতে পারে, তার লাঙে ফাইব্রোসিস হতে পারে, যেটার নাম হচ্ছে আইএলডি বা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। লাঙে যদি ফাইব্রোসিস কারোর হয়, তার ক্লিনিক্যাল ফিচার কি, এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে সে ড্রাই কফ থাকবে এবং তার শ্বাসকষ্ট থাকবে, এবং এগুলো প্রোগ্রেসিভ, এগুলো সহজে ভালো হচ্ছে না এবং দিন দিন আরও খারাপ হচ্ছে, ঠিক আছে। সো কারোর যদি ড্রাই কফ থাকে এবং প্রোগ্রেসিভ ডিসপনিয়া থাকে রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট, তখন আপনি চিন্তা করবেন যে এটা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ হতে পারে। লাংসে আর একটাই কি, আমি আগেই বলেছি, লাংসে রিউমাটয়েড নডিউল থাকতে পারে। এবং আরেকটা কথা হচ্ছে ক্যাপল্যান্স সিনড্রোম। এটার মানে কি, এই যে রিউমাটয়েড নডিউল যদি লাংসে থাকে এবং তার সাথে কোল ওয়ার্কার্স নিউমোকোনিওসিস এক ধরনের লাংয়ের ডিজিজ, এটা আমরা পালমোনোলজি লেকচারে কভার করব। সো এই রিউমাটয়েড নডিউল এবং কোল ওয়ার্কার্স নিউমোকোনিওসিস দুইটা একসাথে যদি কারোর থাকে, সেটাকে বলে ক্যাপল্যান্স সিনড্রোম। তাহলে পালমোনারি আমরা কি পেলাম? পালমোনারি আমরা পেলাম যে প্লুরাইটিস, প্লুরাল এফিউশন, পালমোনারি ফাইব্রোসিস, নডিউল অ্যান্ড ক্যাপল্যান্স সিনড্রোম। হার্টে কি করতে পারে? হার্টে এরা সবথেকে কমনলি করে হচ্ছে পেরিকার্ডাইটিস। হ্যাঁ, হার্টের আউটার লেয়ারে ইনফ্লামেশন, এর কারণে পেরিকার্ডাইটিসের জন্য টিপিক্যাল চেস্ট পেইন আছে, একটা পেরিকার্ডাইটিসের পেইন, সেটা আমরা শিখব। এছাড়াও তারা মায়োকার্ডাইটিসও করতে পারে, তারা কন্ডাকশন ডিফেক্ট করতে পারে, এবং তারা মাইট্রাল রিগার্জিটেশন করতে পারে, ঠিক আছে। অকুলার, চোখে সবথেকে কমনলি যেটা করে সেটার নাম হচ্ছে কেরাটোকনজাংটিভাইটিস, সিকা যখনই দেখবেন, সিকা মানে হচ্ছে শোগ্রেন সিনড্রোমকে সিকা সিনড্রোম বলে। আচ্ছা, শোগ্রেন সিনড্রোমে অনেক কজ আছে, তার মধ্যে একটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। এবং এই শোগ্রেন সিনড্রোম ডিজিজটা কীরকম, এই শোগ্রেন সিনড্রোম নিয়ে আমরা পড়াবো। এই ডিজিজে কী হয়, আমার বিভিন্ন যে গ্ল্যান্ডগুলো আছে, সেই গ্ল্যান্ডগুলো ডিস্ট্রয় হয়ে যায়, যার কারণে চোখের যে ল্যাক্রিমাল গ্ল্যান্ড ডিস্ট্রয় হয়ে গেলে চোখটা ড্রাই হয়ে যাবে, ড্রাই আই। আর মুখের যে স্যালিভারি গ্ল্যান্ড, এটাকে অ্যাফেক্ট করলে মুখটাও ড্রাই হয়ে যাবে। সো শোগ্রেন সিনড্রোমের কার্ডিনাল ফিচার হচ্ছে ড্রাই আই অ্যান্ড ড্রাই মাউথ। সো একটা রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্টের যখন ড্রাই আই এবং ড্রাই মাউথ থাকে, তখন আপনি বুঝতে পারবেন যে এটা
তার মোস্ট প্রবলি সেকেন্ডারি শকরেন সিনড্রোম হয়ে গেছে। আচ্ছা, এছাড়াও চোখে আরও কিছু কঠিন কঠিন কমপ্লিকেশন হয়, সেটার নাম হচ্ছে স্ক্লেরাইটিস, মানে স্ক্লেরা ইনফ্লামেশন, এপিস্ক্লেরাইটিস মানে স্ক্লেরার উপরে আরেকটা আবরণ থাকে, ওইটা ইনফ্লামেশন, আর হচ্ছে স্ক্লেরোম্যালেশিয়া মানে আলসার হয়ে গেছে ওখানে। আচ্ছা, এরপরে যে ম্যানিফেস্টেশন হচ্ছে ভ্যাসকুলাইটিস, ব্লাড ভেসেল। ভ্যাসকুলাইটিসের ম্যানিফেস্টেশন, ভ্যাসকুলাইটিস নিয়ে আমরা আলাদা লেকচার নিব, কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিসে যখন ভ্যাসকুলাইটিস হবে তখন আপনি চিন্তা করবেন যে সব জায়গার ব্লাড ভেসেলে ইনফ্লামেশন হচ্ছে সেই সব টিপিক্যাল ফিচার থাকবে। যেরকম আপনার যদি স্কিনের ব্লাড ভেসেল বা সাবকিউটিনিয়াস টিস্যুর ব্লাড ভেসেল ইনফ্লামেশন হয়ে ইনফার্ক্ট হয়ে যায়, তাহলে আপনি স্কিনে বিভিন্ন ব্লিডিং পাবেন, যেরকম পেটে কি পারপুরা, তারপরে আপনি ডিজিট আপনার আঙ্গুলগুলোর ইনফার্কশন পাবেন, আঙ্গুলগুলোর আলসার পাবেন, পায়ে আলসার পাবেন। সো স্কিন এবং সাবকিউটিনাস টিস্যুর ব্লাড ভেসেল ইনফ্ল্যামেশন হওয়ার ফলে এই সব ফিচার পাইলেন আপনি, পেটিকি, পারপুরা, ডিজিটাল ইনফার্ক্ট, গ্যাংগ্রিন, মানে একটা আঙ্গুলে ইনফার্কশন হয়েছে, নেক্রোসিস হয়ে গেছে, কালো হয়ে গেছে, সেখান থেকে গ্যাংগ্রিন ডেভেলপ করলো, আলসার হয়ে গেল ওখানে। আচ্ছা, পায়ে একটা আলসার হয়ে গেল, সেটা হতে পারে। আরেকটা কমপ্লিকেশন হচ্ছে বা আরেকটা ফিচার হচ্ছে লিভেডো রেটিকুলারিস। লিভেডো রেটিকুলারিস এটা হচ্ছে একটা নেটওয়ার্ক, একটা রেটিকুলার প্যাটার্ন, মানে একটা নেটের মতো একটা স্কিনের ম্যানিফেস্টেশন, এটা আমরা ছবি দেখাবো। থার্ড কথা, যে শুধু যে স্কিন সাবকিউটিনাস টিস্যুর ব্লাড ভেসেল ইনফ্ল্যামড হবে তা তো না, আমাদের ইন্টারনাল অর্গানের ব্লাড ভেসেলও ইনফ্ল্যামড হতে পারে। যেরকম করোনারি আর্টারিটা ইনফ্ল্যামড হতে পারে, তাহলে কি হবে? করোনারি ইনফার্কশন মানে এমআই নিয়ে আসতে পারে পেশেন্ট। তারপর আমার রেনাল আর্টারি ইনফার্ক্ট হতে পারে, তাহলে রেনাল ইনফার্কশন নিয়ে আসতে পারে। মেজেন্টারিক আর্টারি ইনফার্ক্ট হতে পারে বা ইনফ্ল্যামড হতে পারে, তাহলে আমার অ্যাকিউট অ্যাবডোমেন নিয়ে পেশেন্ট আসতে পারে, তাই না? আর লাস্ট কথা হচ্ছে আমার যে নিউরনগুলো আছে, বা নিউরন না ঠিক পেরিফেরাল নার্ভগুলো আছে, সেই পেরিফেরাল নার্ভে তো ব্লাড সাপ্লাই লাগে, সেই ব্লাড ভেসেলগুলো ইনফ্ল্যামড হতে পারে। ইনফ্ল্যামড হইলে কি হয়? ভাস্কুলার নিউরোপ্যাথি হয়। ঠিক আছে, এরপর আমরা যদি হেমাটোলজিক্যাল সিস্টেমের দিকে চিন্তা করি, হেমাটোলজিক্যালে কী হতে পারে? অ্যানিমিয়া হতে পারে। মোস্ট কমনলি অ্যানিমিয়াটা হয় অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ, যেটা নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া। এছাড়াও ইনফ্ল্যামেশনের জন্য থ্রম্বোসাইট বাড়তে পারে, যার জন্য থ্রম্বোসাইটোসিস হচ্ছে। তাছাড়াও স্প্লিনোমেগালি থাকতে পারে, স্প্লিনটা বড় থাকতে পারে। আমার স্প্লিনোমেগালির অনেকগুলো কজ আছে, তার মধ্যে একটা কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিস। আর একটা থাকতে পারে যে ফেল্টিস সিনড্রোম। ফেল্টিস সিনড্রোম হচ্ছে তিনটা জিনিস, আমার রিউমাটয়েড আর্থ্রাইটিস প্লাস স্প্লিনোমেগালি প্লাস নিউট্রোপিনিয়া, ডাব্লিউবিসি কাউন্ট কম। আর ফাইনালি ব্লাডের যে ক্যান্সারগুলো, লিউকিমিয়া, লিম্ফোমা, এগুলোও থাকতে পারে রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্টের। সো রিউমাটয়েড আর্থ্রাইটিসের যে কমপ্লিকেশন, হেমাটোলজিক্যাল কমপ্লিকেশনগুলো কী পেলাম আমরা? অ্যানিমিয়া পেলাম, প্লেটলেট কাউন্ট বেশি পেতে পারে, নিউট্রোফিল কম হতে পারে, স্প্লিন বড় হতে পারে, ক্যাপল্যান সিনড্রোম হতে পারে, লিউকিমিয়া, লিম্ফোমা হতে পারে। এখন আসি নিউরোলজিক্যাল। আচ্ছা, রিউমাটয়েড আর্থ্রাইটিসে পেরিফেরাল নিউরোপ্যাথি হয়। হ্যাঁ, এখন আপনার মনে রাখতে হবে পেরিফেরাল নিউরোপ্যাথি বা পেরিফেরাল নার্ভগুলোর ডিজিজ এটা কয় ধরনের আছে? এটাও তিন ধরনের, মনোনিউরোপ্যাথি, মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স, আর পলিনিউরোপ্যাথি। মনোনিউরোপ্যাথি মানে শুধুমাত্র একটা নার্ভ ইনজুরি বা একটা নার্ভের প্যাথোলজি, আর বাকিগুলো মানে মাল্টিপল নার্ভ। ঠিক আছে, এটা মনে রাখেন, যখন মাল্টিপল নার্ভ ইনভলভ হবে ওইটা হচ্ছে ভাস্কুলাইটিক নিউরোপ্যাথির কারণে, কিন্তু যদি শুধু একটা নার্ভ ইনভলভ হয় ওইটা হচ্ছে এনট্র্যাপমেন্ট। ঠিক আছে, এটা আমি একটু ছবি দিয়ে পরে বুঝাবো। জাস্ট এটা মনে রাখেন যে মনোনিউরোপ্যাথি যদি হয় তাহলে আপনি চিন্তা করবেন এটা এনট্র্যাপমেন্ট, মানে একটা নার্ভটাই চাপা পড়ে গেছে লোকাল স্ট্রাকচারের জন্য। আর যখন মাল্টিপল নিউরোপ্যাথি তখন সেটার কারণ হচ্ছে ভাস্কুলাইটিক নিউরোপ্যাথি। আচ্ছা, ফাইনালি রেনাল সিস্টেম। কিডনিকে কমনলি রিউমাটয়েড আর্থ্রাইটিস এফেক্ট করে না। এসএলই যে আমি বলেছিলাম, এসএলই ডিজিজটা, সেটাও আমাদের পড়তে হবে। এসএলইর খুব ফেভারিট জায়গা হচ্ছে কিডনি, সে কিডনিকে খুবই এফেক্ট করতে পছন্দ করে এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে এফেক্ট করতে পছন্দ করে। কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিসটা কিন্তু পেরিফেরাল নার্ভকে বেশি এফেক্ট করে এবং কিডনিকে অতটা এফেক্ট করে না। কিন্তু রেয়ারলি কিডনিকে এফেক্ট করতে পারে, এফেক্ট করে নেফ্রোটিক সিনড্রোম করতে পারে। কিন্তু নেফ্রোটিক সিনড্রোম রিউমাটয়েড আর্থ্রাইটিস ডাইরেক্টলি করবে না। রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য অ্যামিলয়েডোসিস নামে একটা কন্ডিশন হবে, সেটার জন্য হবে। এই ডিটেলসটা আমি বলতে যাচ্ছি না, এটা আমরা অ্যামিলয়েডোসিস যখন পড়াবো তখন আমি বুঝাই দিব। আচ্ছা, এখন এখানে একটা ফিগারে আমরা সব কমপ্লিকেশন বা
বলেন বা এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন বলেন, সেগুলো আমরা ইনক্লুড করার চেষ্টা করেছি। দেখেন এগুলো বিভিন্ন অর্গান সিস্টেম ভাগ করে আপনার মুখস্থ করতে সুবিধা হবে। এখন যেগুলো যে এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন আমরা চোখে দেখতে পাই, সেগুলোর আমরা কিছু ফিগার অ্যাড করার চেষ্টা করেছি যাতে আমার সহজ হয় বোঝা। ফার্স্ট যে পালমোনারি আমি বলেছি প্লুরাইটিস সব থেকে কমন, কিন্তু প্লুরাইটিস তো দেখা যায় না। এটা প্লুরাইটিক চেস্ট পেইন যদি কারোর থাকে আমরা ধারণা করতে পারি প্লুরাইটিস, কিন্তু প্লুরাল এফিউশন বা প্লুরাতে পানি জমা এটা তো দেখা যায়। এটা যে এই যে বাম সাইডের যে আমার এক্সরে, সেখানে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি একটা প্লুরাল এফিউশন। ডেন্স হোমোজেনাস ওপাসিটি, দুইটা অ্যাঙ্গেলই অবলিটারেটেড, এবং ওপাসিটির যে উপরের মার্জিনটা সেটা নৌকার মতো কার্ভিলিনিয়ার। আচ্ছা, আর একটা কমপ্লিকেশন হতে পারে বা ম্যানিফেস্টেশন হতে পারে যে পালমোনারি ফাইব্রোসিস, তাই না? ফাইব্রোসিস হয়ে গেলে সিটি স্ক্যান, ফাইব্রোসিস কিন্তু কমনলি চেস্ট এক্সরেতে বোঝা যায় না, অনেক অ্যাডভান্স স্টেজ হওয়ার পরে বোঝা যায়। এই জন্য ফাইব্রোসিস ডায়াগনোসিস করতে হয় HRCT দিয়ে, হাই রেজলিউশন সিটি স্ক্যান দিয়ে। এই যে চেস্টের হাই রেজলিউশন সিটি স্ক্যান যদি আপনি করেন, আপনি এরকম একটা প্যাটার্ন দেখবেন যে ফাইব্রোসিসে অনেকগুলো টার্ম ইউজ করা হয়, সেটা আমি ফাইব্রোসিসের লেকচারে বলবো। যেরকম আপনার রেটিকুলো নডিউলার শ্যাডো, আপনার ট্র্যাকশন ব্রঙ্কিয়াকটেসিস, হানিকম অ্যাপিয়ারেন্স, এগুলো আমরা জাস্ট নামগুলো জেনে রাখলাম। কিন্তু এই যে এখানে চেস্ট সিটিটা, এটা হচ্ছে নর্মাল না, সেটা তো আপনি বুঝতে পারছেন। নর্মাল তো আমার লাং ফিল্ড কালো হওয়ার কথা, এটাকে এইভাবে বিভিন্ন ধরনের ওপাসিটি আছে, এবং এই প্যাটার্নটা দেখে আমি বুঝছি যে এটা হচ্ছে ফাইব্রোসিস। আচ্ছা, চোখেরগুলো দেখেন, চোখে তো যে কেরাটোকনজাংটিভাইটিস সিকা যেটা সব থেকে কমন, যেটা সেটাও কিন্তু দেখা যায় না, সেটা আপনাকে হিস্ট্রি দিবে যে পেশেন্ট চোখটা ড্রাই, চোখটা চুলকায়, হ্যাঁ, চোখে মনে হয় যে ফরেন বডি কিছু আছে, ধুলাবালি আছে, এরকম আপনার দিবে। তখন আপনি আবার হিস্ট্রি নেবেন যে আপনার মুখও কি ড্রাই কিনা। তো চোখও ড্রাই, মুখও ড্রাই, তো আপনি চিন্তা করবেন যে এটা সিকা সিনড্রোম, ঠিক আছে। কিন্তু বাকিগুলো যেগুলো স্ক্লেরাইটিস, এপিস্ক্লেরাইটিস, স্ক্লেরা মানে হচ্ছে আপনার চোখের সাদা অংশ, তাই দেখেন বাম সাইডে হচ্ছে স্ক্লেরাইটিস মানে পুরো স্ক্লেরা লাল হয়ে গেছে, ইনফ্লামেশন হয়ে। ডান সাইডে হচ্ছে এপিস্ক্লেরাইটিস, স্ক্লেরার উপর একটা লেয়ার, সেটা খালি চোখে ভাবে বোঝা যায় না, ওইটা ইনফ্লামেশন হলে এরকম মনে হয়, ঠিক আছে। এখন দেখেন ওই যে ভাস্কুলাইটিস, স্কিনে বা সাবকিউটেনাস টিস্যুতে ভাস্কুলাইটিস হলে আমি বলেছি যে পেটে কি পারপুরা হবে, মানে ব্লিডিং স্পট দেখা যাবে। ছোটোগুলোকে বলে পেটে কি, বড়গুলোকে বলে পারপুরা। এই যে দেখেন পেটে কি পারপুরা খুব ভালোভাবে বোঝানো হয়েছে। আরও বড় হলে সেটাকে বলে একাইমোসিস, ঠিক আছে। এই ভাস্কুলাইটিস যখন আমার ডিজিট বা ফিঙ্গারের ভেসেলকে ইনভলভ করবে, তখন ফিঙ্গারে ইনফার্কশন হবে, মানে ফিঙ্গারটা মরে যাবে রক্ত না পেয়ে, ব্লাড সাপ্লাই না পেয়ে। লেফট সাইডে দেখেন ইনফার্কশন হয়ে গেছে, এবং রাইট সাইডে পুরো গ্যাংগ্রিন হয়ে গেছে, গ্যাংগ্রিন হয়ে ফিঙ্গারটা অ্যাম্পিউটেশন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে দেখেন পায়ের ব্লাড ভেসেলে ভাস্কুলাইটিস হওয়ার কারণে আপনার লেগ আলসার ডেভেলপ করেছে। এই যে এই র্যাশ টাইপের বা এই ম্যানিফেস্টেশন, এটা মনে হচ্ছে না একটা নেটের মতো, একটা ব্লুইশ কালারের নেটের মতো একটা প্যাটার্ন, এটাকেই বলে লিভেডো রেটিকুলারিস, ঠিক আছে। এটা পুরো শরীরেই থাকতে পারে তার। তো এই প্যাটার্নটা আপনি মনে রাখবেন। ফাইনালি এখন আমি নিউরোপ্যাথিতে চলে গিয়েছি। আমি বলেছি যে যদি অনেক নার্ভগুলো এফেক্ট করে, ওটা ভাস্কুলাইটিসের জন্য। ওই বিভিন্ন নার্ভের যে ব্লাড ভেসেল, সেই ব্লাড ভেসেল ইনফ্লামেশন হয়েছে, এর কারণে ভাস্কুলাইটিক নিউরোপ্যাথি হচ্ছে, এই জন্য অনেকগুলো নার্ভ। কিন্তু একটা নার্ভ যখন এফেক্ট করবে, তখন সেটা এন্ট্র্যাপমেন্ট মানে ওই লোকাল নার্ভ যেদিকে যাচ্ছে তার আশেপাশের স্ট্রাকচার তাকে প্রেশার দিয়ে ডিজিজটা করছে। সব থেকে কমনলি হয় হচ্ছে কার্পেল টানেল সিনড্রোম। কার্পেল টানেল সিনড্রোম কি? কার্পেল টানেল সিনড্রোম নিয়ে যদি কেউ আসে, কার্পেল টানেল সিনড্রোম আমরা পড়াবো, তখন আপনার অনেক কজের মধ্যে একটা কজ রাখতে হবে যে মাথায় রিউমাটয়েড আর্থ্রাইটিস। আমাদের যে রিস্ট জয়েন্টের যে ফ্লেক্সর সারফেস, সেই ফ্লেক্সর সারফেসে একটা টানেলের মতো আছে। দেখেন আমরা সুন্দর মতো কার্পেল টানেলের ছবিটা আঁকার চেষ্টা করেছি। সেই টানেল দিয়ে 9টা টেন্ডন এবং একটা নার্ভ যায়। ওই নার্ভটার নাম হচ্ছে মিডিয়ান নার্ভ, ঠিক আছে। এখন বাকি যে টেন্ডনগুলো, রিউমাটয়েড আর্থ্রাইটিস আমি বলেছি যে টেন্ডনের ইনফ্লামেশন হতে পারে, টেনোসাইনোভাইটিস হতে পারে। এই 9টা টেন্ডনের যদি ইনফ্লামেশন হয়, তারা তো ফুলে যাবে। সো ফুলে গেলে তারা কি করবে, এই মিডিয়ান নার্ভটাকে কম্প্রেস করে দেবে, চাপ দিবে। মিডিয়ান নার্ভকে কম্প্রেস করলে যে ফিচারটা হবে, ওটার নাম হচ্ছে কার্পেল টানেল সিনড্রোম। তখন কি হবে, আপনার রিস্টটা জ্বালাপোড়া করবে, ব্যথা করবে, হ্যাঁ, তারপরে সেন্সেশনও লস হবে, উইকনেসও ডেভেলপ করবে। এইটা আমরা ডিটেলসে পরে পড়াবো, কিন্তু
একটা রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্টের যদি এরকম একটা ফিচার নিয়ে আসে রিস্টের, তখন আমরা বুঝতে পারবো যে এটা হয়তো কার্পল টানেল সিনড্রোম হতে পারে। ঠিক আছে, এবং কেন হয় আমরা সেটাও বলেছি। সেম, এটা তো মিডিয়ান নার্ভ কম্প্রেশনকে কার্পল টানেল সিনড্রোম বলছি, আলনার নার্ভ এন্ট্রাপমেন্টও হতে পারে রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্টে। আলনার নার্ভ কমনলি কোথায় যে চাপ খায় হচ্ছে আপনার এলবোতে, যে এলবোর মিডিয়াল কম্পার্টমেন্টে, ওখানে ধরেন একটা রিউমাটয়েড নডিউল হলো, অথবা জয়েন্ট ইনফ্লামেশনের ফলে ডিস্ট্রাকশন হওয়ার জন্য হতে পারে, আলনার নার্ভও এন্ট্র্যাপমেন্ট হতে পারে। সো এরকম এন্ট্র্যাপমেন্ট নিউরোপ্যাথি লোকাল কমপ্লিকেশনের জন্য হয় রিউমাটয়েড আর্থ্রাইটিসে। আর যদি মাল্টিপল, যেগুলো পলিনিউরোপ্যাথি বা মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স, এগুলো যদি হয় তাহলে আপনি বুঝবেন ভাস্কুলাইটিসের জন্য হয়েছে ওগুলো। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন সম্পর্কে জানলাম। এখন আমরা অ্যাসোসিয়েটেড ডিজিজ সম্পর্কে জানবো। অ্যাসোসিয়েটেড ডিজিজ হচ্ছে ডাইরেক্টলি রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য হচ্ছে না, ডাইরেক্টলি রিউমাটয়েড আর্থ্রাইটিসের ম্যানিফেস্টেশন না, হ্যাঁ, ওটা সাইড বাই সাইড থাকতে পারে। যেরকম কার্ডিওভাস্কুলার ডিজিজ, হ্যাঁ, এটা মনে রাখবেন যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য কিন্তু মারা যায় না। রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট এই কার্ডিওভাস্কুলার ডিজিজের জন্য মারা যায়। যেরকম করোনারি আর্টারি ডিজিজ, হ্যাঁ, করোনারি আর্টারি ব্লক হয়ে যায়, সেখান থেকে এমআই হতে পারে, হার্ট ফেলিয়ার হতে পারে, এভাবে মারা যেতে পারে। এখন করোনারি আর্টারি ডিজিজ কেন হচ্ছে? ধারণা করা হয় যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের যেহেতু পুরো বডিতে ইনফ্লামেশন হচ্ছে, এই ইনফ্লামেশন একটা ট্রিগার, যেটার কারণে অ্যাথেরোস্ক্লেরোসিসটা তাড়াতাড়ি হচ্ছে। এই অ্যাথেরোস্ক্লেরোসিস তাড়াতাড়ি হইলে করোনারি আর্টারির মধ্যে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে আপনার করোনারি আর্টারি ব্লক হবে, সেখান থেকে এমআই হবে অথবা হার্ট ফেলিয়ার হবে, সেখান থেকে পেশেন্ট মারা যাবে। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে আমরা দেখব যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্টের ট্রিটমেন্টের জন্য আমার স্টেরয়েড দিতে হয়, এবং স্টেরয়েডের একটা সাইড এফেক্ট হচ্ছে অস্টিওপোরোসিস, মানে বোনসের ডেন্সিটি কমে যায় এবং বোনসটা ফ্র্যাজাইল হয়ে যায়, তখন ইজিলি ফ্র্যাকচার হয়ে যায়। সো অস্টিওপোরোসিস একটা অ্যাসোসিয়েটেড ডিজিজ। ফাইনাল কথা, রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্টদের স্টেরয়েড দিতে হয়, তার সাথে এনএসএআইডি দিতে হয়। দুইটাই আমার স্টমাকের উপর খুবই, স্টমাকের ওয়ালের উপর খুবই ড্যামেজিং দুইটাই ড্রাগ। সো এটার কারণে পেপটিক আলসার ডিজিজ হতে পারে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমার অ্যাসোসিয়েটেড ডিজিজ। এখন আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিসের মোটামুটি সাইন সিমটম বুঝতে পারলাম যে আমরা জয়েন্টের টিপিক্যাল যদি প্রেজেন্টেশন থাকে, তার সাথে নডিউল যদি থাকে, তার সাথে এক্সট্রা আর্টিকুলার ফিচার যদি থাকে, জেনারেল কিছু সিমটম থাকে বা অ্যাসোসিয়েটেড জিনিসপত্র থাকে, তখন আমি চিন্তা করবো যে এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস, টিপিক্যালি ফিমেল 25 to 55 ইয়ার্সের মধ্যে। আচ্ছা, কিন্তু আমার রিউমাটয়েড আর্থ্রাইটিসের সব টিপিক্যাল ম্যানিফেস্টেশন তো সবসময় থাকে না। এই কারণে আমার একটা ক্রাইটেরিয়া সেট করতে হবে যে আমি ক্রাইটেরিয়ার মধ্যে যদি অনেক কিছু পেয়ে যাই তাহলে আমি এটা ডায়াগনোসিস করতে পারবো। এই কারণেই আমেরিকান কলেজ অফ রিউমাটোলজি এসিআর 2010 সালে আমাদের একটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া দিয়েছে। এটা 10 পয়েন্টের একটা ক্রাইটেরিয়া, 5, 3, 1, 1 এভাবে ভাগ করা হয়েছে। 5 পয়েন্ট রাখা হয়েছে জয়েন্ট ইনভলভমেন্টের জন্য, 3 পয়েন্ট রাখা হয়েছে সেরোলজি বা অ্যান্টিবডি দেখার জন্য, 1 পয়েন্ট রাখা হয়েছে ইনফ্ল্যামেটরি মার্কার দেখার জন্য, আর 1 পয়েন্ট রাখা হয়েছে ডিউরেশন অফ সিমটমসের জন্য। এই মোট 10 পয়েন্ট। এই 10-এর মধ্যে কেউ যদি 6 পয়েন্ট পায় তাহলে তাকে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস বলে ডায়াগনোসিস করতে পারবো। সো আমরা এসিআর এই ক্রাইটেরিয়াটা, ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াটা একটু দেখি। জয়েন্ট ইনভলভমেন্ট যদি শুধু একটা লার্জ জয়েন্ট ইনভলভ করে তাহলে সে 0 পয়েন্ট পাবে, কোনো পয়েন্টই পাবে না। যদি 2 থেকে 10টা লার্জ জয়েন্ট ইনভলভ হয় তাহলে সে 1 পয়েন্ট পাবে। যদি 1 থেকে 3টা স্মল জয়েন্ট ইনভলভ হয় তাহলে সে 2 পয়েন্ট পাবে। যদি 4 থেকে 10টা স্মল জয়েন্ট ইনভলভ হয় তাহলে সে 3 পয়েন্ট পাবে। এখানে কোনো 4 পয়েন্ট নেই। যদি 10-এর বেশি জয়েন্ট ইনভলভ হয় এবং অ্যাটলিস্ট একটা স্মল জয়েন্ট তাহলে সে 5-এ 5ই পাবে। ঠিক আছে, এখন আমরা স্মল জয়েন্ট বলতে কি বুঝি? হ্যান্ড এবং ফিটের যে জয়েন্টগুলো সবগুলো স্মল জয়েন্ট, এর সাথে সাথে রিস্ট জয়েন্টটাও আমরা স্মল জয়েন্ট হিসেবে ধরি। অ্যাঙ্কেল জয়েন্ট কিন্তু স্মল জয়েন্ট না, রিস্টটা স্মল জয়েন্ট। ঠিক আছে, আমরা এই ক্রাইটেরিয়া অনুযায়ী ধরছি। আচ্ছা, এরপরে সেরোলজিতে আসেন। সেরোলজি আমরা একটু পরেই বলবো। এটা যেহেতু একটা অটো ইমিউন ডিজিজ, এখানে অটো অ্যান্টিবডি পাওয়া যায়। 2টা অটো অ্যান্টিবডি আমার নাম জানতে হবে, সেটা হচ্ছে রিউমাটয়েড ফ্যাক্টর বা আরএফ আর অ্যান্টি সিসিপি অথবা এসিপিএ। 2টার যে কোনো একটাই যদি আপনি হাই টাইটারে পান তাহলে 3 পয়েন্ট, যদি লো টাইটারে পান বা লো লেভেলে পান তাহলে 2 পয়েন্ট, আর যদি না পান নেগেটিভ থাকে তাহলে 0 পয়েন্ট। এখন হাই লো লেভেল মানে বোঝে কি? 2টার যে কোনো একটা পেলেই কিন্তু হবে। এই অ্যান্টিবডিগুলোর তো নর্মাল একটা আপার লিমিট আছে, ওই আপার লিমিটের 3 গুণ পর্যন্ত হচ্ছে লো লেভেল। ঠিক আছে, আর 3 গুণের বেশি হলে হাই লেভেল। ঠিক আছে, ফাইনাল কথা হচ্ছে অ্যাকিউট ফেজ রিঅ্যাক্টেন্স বা মার্কার্স অফ ইনফ্লামেশন, ইএসআর অথবা সিআরপি, 2টার যে কোনো একটা পেলেই হবে।
ইএসআর বা সিআরপি যদি নর্মাল থাকে তাহলে 0 পয়েন্ট, যদি এলিভেটেড থাকে তাহলে 1 পয়েন্ট। ডিউরেশন অফ সিমটমস, সিমটম ডিউরেশন যদি 6 সপ্তাহের কম হয় তাহলে 0 পয়েন্ট, 6 সপ্তাহের বেশি হয় তাহলে 1 পয়েন্ট। আচ্ছা, তো আমরা এই টোটাল 10 পয়েন্টের হিসাব দেখেছি এবং এই 10 পয়েন্টের মধ্যে 6 পয়েন্ট কেউ পাইলে আমরা তাকে রিউমাটয়েড আর্থ্রাইটিস বলতে পারবো। এখন একটা কমন কোয়েশ্চেন থাকে যে আচ্ছা তাহলে কি আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে পারবো? হ্যাঁ, আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে পারবো। এই যে দেখেন আপনার ডিউরেশন অফ সিমটম এবং আপনার জয়েন্ট ইনভলভমেন্ট, এটা কিন্তু ক্লিনিক্যাল। আপনি যদি 10টার বেশি জয়েন্ট পেয়ে যান, হ্যাঁ, এবং তার মধ্যে স্মল জয়েন্ট আছে, সিমেট্রিক্যাল ইনভলভমেন্ট আছে, এবং তার সাথে সাথে আপনি যদি 6 সপ্তাহের বেশি ডিউরেশন পেয়ে যান, আপনার টেস্ট তো করা লাগছে না, এই 5+1 আপনি 6 তো বলেই দিলেন এখান থেকে। সো আমি ক্লিনিক্যালি রিউমাটয়েড আর্থ্রাইটিস অনেক ক্ষেত্রে ডায়াগনোসিস করতে পারবো, বা অনেক ক্ষেত্রে যদি আমার অ্যান্টিবডি অ্যাবসেন্ট থাকে তাও আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোসিস করতে পারবো। সো অ্যান্টিবডি যে সবসময় প্রেজেন্ট থাকবে এই রিউমাটয়েড ফ্যাক্টর বা অ্যান্টিসিসিপি তা কিন্তু না। আচ্ছা, এখন আমরা দেখি যে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্টের কী কী ইনভেস্টিগেশন করব। রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্টের সবার আগে আমরা দেখি যে অ্যান্টিবডিগুলো করবো, রিউমাটয়েড ফ্যাক্টর অথবা অ্যান্টিসিসিপি। অ্যান্টিসিসিপির আর এক নাম হচ্ছে এসিপিএ, অ্যান্টি সিট্রুলেটেড পেপটাইড অ্যান্টিজেন। এই সেরোলজি বা অ্যান্টিবডিগুলো নিয়ে আমি আলাদা একটা লেকচার নিব, এই জন্য আমি অত ডিটেলসে যাচ্ছি না। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে তার মার্কার্স অফ ইনফ্লামেশন বা অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট, এগুলো আমরা দেখবো, ইএসআর বা সিআরপি। 3 নম্বর হচ্ছে আমি তাকে একটা সিবিসি করতে দিব, কারণ সিবিসিতে অনেক ফিচার, হেমাটোলজিক্যাল ম্যানিফেস্টেশনে আমরা পড়ে আসছি, সিবিসিতে অনেক ফিচার থাকতে পারে, অ্যানিমিয়া থাকতে পারে, থ্রম্বোসাইটোসিস থাকতে পারে, নিউট্রোপিনিয়া থাকতে পারে, তাই না? যদি লিউকিমিয়া, লিম্ফোমা ডেভেলপ হয় সেখানে চেঞ্জ থাকতে পারে, লিউকিমিয়া বিশেষ করে সিবিসিতে চেঞ্জ থাকতে পারে। আচ্ছা, 4th কথা হচ্ছে আমি জয়েন্ট ইমেজিং করব, এক্স-রে হোক বা এমআরআই হোক বা আলট্রাসোনোগ্রাম হোক, আমি যে জয়েন্টগুলো অ্যাফেক্টেড হয়েছে ওই জয়েন্টগুলোর ইমেজিং করব। আর লাস্ট কথা হচ্ছে আমি তাকে যে ওষুধ দিব, ওষুধ দেওয়ার জন্য তার কিছু ফাংশন আমাকে মনিটর করতে হবে। কিডনির ফাংশন মনিটর করার জন্য আমি সিরাম ক্রিয়েটিনিন করব, লিভার ফাংশন মনিটর করার জন্য আমি এসজিপিটি করব, আমার কার্ডিয়াক ফাংশন মনিটর করার জন্য আমি ইসিজি করব, ঠিক আছে? তারপর তার হেমাটোলজিক্যাল কোনো প্যারামিটার, কারণ এই ওষুধে হেমাটোলজিক্যাল প্যারামিটারও ডেভেলপ করে, হেমাটোলজিক্যাল কমপ্লিকেশনও ডেভেলপ করে ওষুধগুলোতে। সো আমার সিবিসিও করতে হবে। সো এই সিবিসি, লিভার ফাংশন টেস্ট, ক্রিয়েটিনিন, ইসিজি, এগুলো আমি রেগুলার ইন্টারভেলে তাকে করতে হবে, কারণ আমি তার ওষুধ দিয়ে দিচ্ছি, অথবা রিউমাটয়েড আর্থ্রাইটিস ইটসেলফ যদি কোনো কমপ্লিকেশন ডেভেলপ করে সেগুলো ধরার জন্য। আচ্ছা, সো এগুলো হচ্ছে আমার ইনভেস্টিগেশন। এখন জয়েন্ট ইমেজিংয়ের রোলটা কি? সব থেকে ইজিলি অ্যাক্সেসেবল হচ্ছে আপনার প্লেন এক্সরে। প্লেন এক্সরে খুবই ইজিলি অ্যাক্সেসেবল। সেটা যদি আমরা করি তো আর্লি ফিচারে আমরা পাবো যে জয়েন্টটা এফেক্ট হয়েছে তার চারপাশে অস্টিওপিনিয়া, মানে তার চারপাশে বোনসের ডেন্সিটি কমে গেছে। এরপরে আদার ফাইন্ডিংস কী পেতে পারি? আমরা সফট টিস্যু সোয়েলিং পেতে পারি, আমরা জয়েন্টের স্পেসটা ন্যারো হয়ে গেছে সেটা দেখতে পারি, সাবকন্ট্রাল ইরোশন, জয়েন্টের আশেপাশে ইরোশন হয়ে গিয়েছে সেটা দেখতে পারি, এবং অ্যাডভান্স স্টেজে যে জয়েন্ট ডিস্ট্রাকশন এবং ডিফর্মিটি হয় সেটাও দেখা যায়, ঠিক আছে? কিন্তু কী কী জিনিস দেখা যায় না এক্সরেতে? এক্সরেতে কিন্তু কোনো সফট টিস্যু শ্যাডো বা কোনো ফ্লুইড দেখা যায় না, ঠিক আছে? সো ওই ক্ষেত্রে এমআরআই বা আলট্রাসোনোগ্রাম এই সফট টিস্যু অ্যাবনর্মালিটি, যেরকম সাইনোভাইটিস, স্টেনোসাইনোভাইটিস, এগুলো ডায়াগনোসিস করতে পারে। অথবা আপনার ফ্লুইড, জয়েন্টের মধ্যে ফ্লুইড জমেছে কিনা, জয়েন্ট এফিউশন যেটাকে বলে, সেটাও জমেছে কিনা সেটা দেখতে পারে। এবং চেস্ট এক্সরের যে ফাইন্ডিংগুলো বললাম ওগুলো আরও বেটার দেখতে পারে হচ্ছে আপনার এই এমআরআইটা। সো এমআরআইটা হচ্ছে আমার গোল্ড স্ট্যান্ডার্ড, এটা সব থেকে সেন্সিটিভ, ঠিক আছে? এটা সফট টিস্যু দেখতে পারে, বোনসের চেঞ্জও দেখতে পারে, এবং সব থেকে আর্লি ডিটেক্ট করতে পারে এমআরআই। এখানে আমরা হ্যান্ডের একটা এক্সরে দেখিয়েছি। আপনাদের যেটা করতে হবে, আপনারা জাস্ট একটু গ্যাপগুলো চিন্তা করেন জয়েন্টের, বিশেষ করে ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টগুলো বা মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্টগুলোর যে স্পেসটা আছে সেই স্পেসটা আপনার মাথার মধ্যে গেঁথে নেন, এবং বোনসের যে নর্মাল ডেন্সিটিটা, বোনস একটু অনেকটা পুরোপুরি সাদা না, পুরোপুরি সাদার থেকে একটু কম, ঠিক আছে? এই ডেন্সিটিটা আপনি মাথার মধ্যে রাখেন এবং দেখেন এখানে কোনো কিন্তু অ্যাবনর্মালিটি নাই, এখানে কোনো ডিফর্মিটি নাই, এখানে কোনো ডিস্ট্রাকশন নাই। এটা হচ্ছে আমার একটা নর্মাল এক্সরে। এখন এই এক্সরেটাতে দেখেন, এই এক্সরেটাতে কিন্তু জয়েন্ট স্পেসটা ন্যারো হয়ে গেছে। দেখেন আমি আগেরটার সাথে কম্পেয়ার করি, আগেরটা দেখেন আর এখনটার দেখেন, এখানে কিন্তু জয়েন্ট স্পেসটা অনেক ন্যারো হয়ে গেছে। সো এইটা একটা সাইন যেখানে ইনফ্ল্যামেশন হচ্ছে। আর একটা দেখেন যে এই ছবিটাতে দেখেন, এই ছবিটাতে
একদম নর্মাল যেটা, নর্মাল দেখেন বোনসগুলো কত সাদা, তার তুলনায় এই ছবিতে বোনসগুলো একটু কালো কালো, মানে কি অস্টিওপিনিয়া, বোনসের ডেন্সিটি কমে গেছে, এই জন্য বোনসটা একটু কালো কালো লাগছে। আচ্ছা, এরপরে দেখেন অ্যাডভান্স স্টেজের একটা এক্সরে। বাম সাইডে দেখেন এটা নর্মাল, ডান সাইডে দেখেন যে বোনস ডিস্ট্রাকশন হয়ে গেছে, ইরোশন হয়ে গেছে। ইরোশনের জন্য বিভিন্ন ডিফর্মিটি, ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ, ওই যে আমরা যে রিউমাটয়েড হ্যান্ড ক্লিনিক্যালি যেটা দেখলাম, এক্সরে তো অনেকটা ওরকমই চলে আসছে, তাই না? ডিফর্মিটিগুলো বোঝা যাচ্ছে, বটনিয়ার ডিফর্মিটি, সোয়ান নেক ডিফর্মিটি, জি ডিফর্মিটি, তার সাথে বোনস ডিস্ট্রাকশন, বোনস ইরোশন, বোনসের জয়েন্টের ডিসপ্লেসমেন্ট, সব কিছুই বোঝা যাচ্ছে। ঠিক আছে, এখন আমরা ইনভেস্টিগেশনটা শেষ করলাম, এখন আমরা ড্রাগসে চলে যাই। রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্টের ড্রাগসকে 3 ভাগে ভাগ করি। ফার্স্ট হচ্ছে এনএসএআইডি, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, যেটা আপনি ব্যথা কমানোর জন্য এবং ইনফ্ল্যামেশন কমানোর জন্য দেন, কিন্তু এটা ডিজিজ প্রোগ্রেশনে কোনো এফেক্ট করে না, কারণ এটা ডিজিজকে থামাইতেও পারে না, এটা ডিজিজকে স্লো করতে পারে না। ঠিক আছে, এটা শুধু সিমটমটা কন্ট্রোল করতে পারে, জয়েন্টের পেইনের যে সিমটম, জয়েন্টের ইনফ্ল্যামেশনের যে সিমটম। সেকেন্ড ড্রাগ হচ্ছে স্টেরয়েড, গ্লুকোকর্টিকয়েড। ঠিক আছে, এইটা ডিজিজ প্রোগ্রেশন স্লো করে, ঠিক আছে, কিন্তু এর ডিজিজ প্রোগ্রেশন স্লো করতে হলে আমাদের সিস্টেমিক স্টেরয়েড যত ডোজে দিতে হবে, এটা পেশেন্টের অনেক সাইড ইফেক্ট, এটার জন্য পরে কুশিং সিনড্রোম ডেভেলপ করতে পারে। সো আমরা চাইবো যে স্টেরয়েড যত কম সময়ে দেওয়া যায়। স্টেরয়েডের রোল অবশ্যই আছে, কী রোল আছে সেটাও আমরা বলবো, কিন্তু আমরা চাবো যে স্টেরয়েডটা যত কম সম্ভব দেওয়া যায় এবং যত কম ডোজে পারি দেওয়া যায়। আর লাস্টটা হচ্ছে ডিএমএআরডিস বা ডিমার্ডস, ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউম্যাটিক ড্রাগস। ঠিক আছে, এই ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউম্যাটিক ড্রাগস হচ্ছে আমার এমন কিছু ড্রাগ যেটা আমার ডিজিজকে মডিফাই করবে, মানে ডিজিজের প্রোগ্রেশনটা স্লো করবে বা ডিজিজের প্রোগ্রেশনটা অনেক ক্ষেত্রে স্টপ করে দিবে। ঠিক আছে, কিওর করতে পারবে না, বাট ডিজিজটা যে অবস্থায় ছিল ওই অবস্থা থেকে যাতে আর সিরিয়াস না হয় এবং সাইন সিমটম যাতে কন্ট্রোল হয়ে যায়। এই ডিমার্টগুলো আমরা শিখব, ডিমার্টের নাম। ডিমার্টগুলো 3 ধরনের আছে, যে কনভেনশনাল ডিমার্ট, বায়োলজিক্স এবং স্মল মলিকুলার ইনহিবিটরস। সো রিউমাটয়েড আর্থ্রাইটিসের মেইনলি এই 3টা ড্রাগ, 3টা গ্রুপ অফ, 3টা ক্লাস অফ ড্রাগস। আচ্ছা, এনএসএআইডি, এনএসএআইডি কী করবে? ব্যথা কমাবে এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি রোল আছে। অনেক এনএসএআইডি আছে, তার মধ্যে মনে রাখবেন যে রিউমাটয়েড আর্থ্রাইটিসে কমনলি 2টা এনএসএআইডি আমরা প্রেসক্রাইব করতে দেখি, নেপ্রক্সেন অথবা ইন্ড্রোমেথাসেন। ঠিক আছে, এখন আমরা বলেছি যে এনএসএআইডিটা কী হয়, গ্যাস্ট্রিক এরোশন এবং গ্যাস্ট্রিক আলসার করতে পারে বা পেপটিক আলসার করতে পারে। সেই কারণে অবশ্যই এনএসএআইডি যখন একটা রিউমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট ক্রনিক এনএসএআইডি খাচ্ছে, তার সাথে অবশ্যই একটা পিপিআই খেতে হবে তাকে। গ্লুকোকর্টিকয়েড, আচ্ছা, গ্লুকোকর্টিকয়েড রোল আমি বলেছি অবশ্যই আছে, কারণ কি এই যে ডিমার্ট যে ড্রাগগুলো, এইটাই তো আমাদের ড্রাগ অফ চয়েস। আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোসিস করার সাথে সাথে আমরা ডিমার্ট দিয়ে দিব, কারণ এটা প্রোগ্রেসিভ ডিজিজ, এটা ডিস্ট্রাকটিভ ডিজিজ। আমরা যদি ডিজিজটা কন্ট্রোল না করি তাহলে জয়েন্ট ডিস্ট্রাকশন হবে, এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন হবে, আলটিমেটলি ডেথ হবে যদি আমরা ডিজিজের প্রোগ্রেশনটা স্টপ না করি। আচ্ছা, এই কারণে আমরা শুরুতেই, ডায়াগনোসিসের শুরুতেই আমরা ডিমার্ট দিয়ে দিব। কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ডিএমআরডি এগুলো কাজ করতে অনেক সময় লাগে, এটা ফুল এফেক্ট পাইতে অনেক সপ্তাহ থেকে অনেক মাস পর্যন্ত লাগতে পারে, 3 মাস বা 6 মাসও লাগতে পারে। ঠিক আছে, সো এই যে ইন্টারভেলটা শুরু থেকে যে তার ডিমার্ডের অ্যাকশনটা করতে যে সময় লাগছে, এই সময়টা তার সিমটম কন্ট্রোল এবং ডিজিজ প্রোগ্রেশনটা স্টপ করার জন্য আমি স্টেরয়েড দিব তাকে। ঠিক আছে, সো এই যে দেখেন, ইউজড ইন দ্য ইনিশিয়াল ফেজ অফ দ্য ট্রিটমেন্ট টু কন্ট্রোল সিমটমস অ্যান্ড স্লো প্রোগ্রেশন আনটিল ডিমার্ড টেক ফুল ইফেক্ট। আচ্ছা, স্টেরয়েডের ডোজটা কীরকম হবে? স্টেরয়েড আমি শুরুতে মডারেট ডোজ দিয়ে, মানে একটু বেশি ডোজ দিয়ে শুরু করব এবং আস্তে 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 কমাবো। তাহলে কী হবে, যে যখন আমার ডিমার্ডের অ্যাকশন আসা শুরু করবে তখন আমার ডোজটা ট্যাপার হইতে 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 এমন অবস্থায় চলে যাবে যে তখন আমি ছেড়ে দিতে পারবো স্টেরয়েডটা। সো আমি একটা রেজিমে এখানে বলে দিয়েছি যে ওরাল প্রেডনিসোলন আমরা শুরু করব 30 মিলিগ্রাম পার ডে, মানে ধরেন প্রেডনিসোলন 10 মিলিগ্রাম ট্যাবলেট আমি দিনে সকালে 3টা দিলাম, 3+0+0, এভাবে যদি আমি শুরু করি এবং প্রতি 2 সপ্তাহ পর পর আমি 5 মিলিগ্রাম করে কমাই, মানে শুরু করলাম 30 মিলিগ্রাম পার ডে, 2 সপ্তাহ পরে আমি 25 মিলিগ্রাম পার ডে, আরও 2 সপ্তাহ পরে 20 মিলিগ্রাম পার ডে, এভাবে করে চিন্তা করেন 12 সপ্তাহের মধ্যে চলে আসবে একদম 5 মিলিগ্রাম পার ডেতে। সো আমি 12 সপ্তাহ পর এমন ট্যাপার হয়ে গিয়েছে যে আমি 12 সপ্তাহ পর যদি দেখি যে ডিমার্ট দিয়েই আমার কন্ট্রোল হচ্ছে, তখন আমি স্টেরয়েডটা বাদ দিয়ে দিতে পারি। ঠিক না? লাস্ট পয়েন্টটা দেখেন, স্টেরয়েড ক্যান বি স্টপড অর কেপ্ট অ্যাট এ ভেরি লো ডোজ
5 to 10 মিলিগ্রাম পার ডে আফটার 12 উইকস। ঠিক আছে, এখন দেখেন ডিমার্ট আমি তিন ধরনের বলেছিলাম, কনভেনশনালটাই আমি সব থেকে আগে শুরু করি। কনভেনশনাল যে ডিমার্ট সেটার রিউমাটয়েড আর্থ্রাইটিসে 4টা আছে, মেথোট্রেক্সেট, সালফাসালাজিন, হাইড্রক্সিক্লোরোকুইন এবং লেফলুনোমাইড। এর মধ্যে মেথোট্রেক্সেট ইজ আওয়ার ড্রাগ অফ চয়েস, এবং আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোসিস করার সাথে সাথেই আমরা এই মেথোট্রেক্সেটটা দিয়ে দিই। যেরকম ডায়াবেটিস ডায়াগনোসিস করার সাথে সাথেই আমরা মেটফর্মিন ওষুধটা দিই, কারণ মেটফর্মিন ইজ আওয়ার ড্রাগ অফ চয়েস টাইপ 2 ডায়াবেটিসে। এরকমভাবে রিউমাটয়েড আর্থ্রাইটিসও আমার ড্রাগ অফ চয়েস হচ্ছে মেথোট্রেক্সেট। আচ্ছা, আদার যে ডিমার্টগুলো আছে কনভেনশনাল, যে সালফাসালাজিন, হাইড্রক্সিক্লোরোকুইন, এগুলো কমনলি মনোথেরাপি হিসাবে দেয় না, সিঙ্গেল থেরাপি হিসাবে দেয় না, বরং এদের রোল কি, যখন মেথোট্রেক্সেট কাজ করতেছে না একা, তখন বাকি দুইটাও অ্যাড করে দেয়। সো মেথোট্রেক্সেট প্লাস সালফাসালাজিন প্লাস হাইড্রক্সিক্লোরোকুইন, এটাকে ট্রিপল থেরাপি বলে। আমরা ট্রিপল থেরাপি নিয়ে আসবো। ঠিক আছে, যখন দেখবেন যে আপনি কনভেনশনাল ডিমার্ট ফেল হয়ে গেছে, কনভেনশনাল ডিমার্ট আপনি দিচ্ছেন কিন্তু কাজ করছে না, ট্রিপল থেরাপি দিচ্ছেন কাজ করছে না, সেই ক্ষেত্রে আপনার বায়োলজিক্সে চলে যেতে হয়। বায়োলজিক্স হচ্ছে আরও পাওয়ারফুল ডিমার্ট, ঠিক আছে, কিন্তু এর সাইড ইফেক্টও বেশি, এর আরও বেশি ইমিউনোসাপ্রেশন করে। ঠিক আছে, ডিমার্ট নিয়ে আমরা আলাদা লেকচার করবো, কারণ ডিমার্টে ডিটেলসে বলতে গেলে এটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, বায়োলজিক্স জাস্ট আপনি কয়েকটা নাম মনে রাখেন। টিএনএফ আলফা আপাতত মনে রাখলেই হবে। টিএনএফ আলফা গ্রুপের বায়োলজিক্সই আমরা দিই। ঠিক আছে, যখন ডিমার্ট কাজ করছে না তখন আমরা টিএনএফ আলফা গ্রুপের যে কোনো একটা বায়োলজিক্স দিই, যেরকম ইনফ্লিক্সিম্যাপ, এটানারসেপ্ট, অ্যাডালিমুম্যাপ, গোলিমুম্যাপ, আরও কিছু বায়োলজিক্স আছে আমি নাম লিখেছি, ওগুলোর নাম এখন না মনে রাখলেও হবে। ঠিক আছে, জাস্ট মনে রাখেন যে যখন ডিমার্ট ফেলড হয়ে যায়, কনভেনশনাল ডিমার্ট ফেল হয়ে যায়, তখন আমরা বায়োলজিক্স দিই। এবং বায়োলজিক্স আমরা কোনটা দিই, আমরা টিএনএফ আলফা ইনহিবিটর, যেরকম ইনফ্লিক্সিম্যাপ। আচ্ছা, আর একটা থার্ড একটা গ্রুপের ডিমার্ট আছে, যেটা আগেরগুলোর মতো এতটা স্টাডি করা হয় না, এটা রিলেটিভলি একটু নিউ। এগুলো হচ্ছে স্মল মলিকুলার ইনহিবিটরস, যেমন টোফাসিটিনিব। জ্যাক কাইনেস একটা স্মল মলিকিউল, এই জ্যাক কাইনেসকে ইনহিবিট করে, এই ড্রাগটার নাম হচ্ছে টোফাসিটিনিব। ঠিক আছে, এই ড্রাগটা বাকিগুলোর মতো এতটা স্টাডি করা হয়নি, মেথোট্রেক্সেট বা ইনফ্লিক্সিম্যাপ যেভাবে স্টাডি করা হয়েছে, যেভাবে ট্রায়ালের রেজাল্ট আমরা জানি। কিন্তু দেখা গেছে যে ট্রিপল থেরাপি মানে ওরাল, মেথোট্রেক্সেট, সালফাসালাজিন, হাইড্রক্সিক্লোরোকুইন, তিনটাতেই যখন কাজ করতেছে না, তখন ওই তিনটা বাদ দিয়ে যদি আপনি টোফাসিটিনিব দেন, তাহলে আপনার লাভটা কী হবে, আপনি বায়োলজিক্সটা অ্যাভয়েড করতে পারলেন। কারণ বায়োলজিক্সের সমস্যা হচ্ছে বায়োলজিক্স অনেক এক্সপেন্সিভ, আমাদের মতো দেশে বায়োলজিক্স ট্রিটমেন্ট করা খুবই ডিফিকাল্ট, মাসে আপনার 10,000 20,000 এরকম খরচ পড়ে। এবং অনেক ক্ষেত্রে বায়োলজিক্স ট্রিটমেন্টে অনেক ক্ষেত্রে কি হয় যে বায়োলজিক্স ট্রিটমেন্ট শুরু করলে আপনার একটু কনফিডেন্ট যে আপনার মোস্ট কেসে আপনি সিমটম কন্ট্রোল করতে পারবেন, কিন্তু অনেক ক্ষেত্রে আপনি ট্রিটমেন্ট শুরু করলে আর ছাড়তে পারবেন না, সেটা লাইফ লং ট্রিটমেন্ট আপনার করতে হবে। সো বায়োলজিক্সে এটা একটা সাইড ডিসঅ্যাডভান্টেজ, অনেক এক্সপেন্সিভ থেরাপি। সেই ক্ষেত্রে যাদের ওরাল ট্রিপল থেরাপিতেও কাজ করছে না, তাদের আমরা টোফাসিটিনিব ট্রাই করতে পারি, বিশেষ করে আমাদের দেশের জন্য বলছি। আচ্ছা, ডিমার্টের যে রেজিমে, আমাদের বায়োলজিক্সের রেজিমে জানার কোনো দরকার নাই, কারণ বায়োলজিক্স আমরা দিব না অ্যাজ এ এমবিবিএস স্টুডেন্ট, এটা আমাদের ফিল্ড না। আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোসিস করতে পারলেই ঠিক আছে, এবং ইনিশিয়াল যে থেরাপিগুলো, ইনিশিয়াল যে ডিমার্ট, ইনিশিয়াল যে স্টেরয়েড, ইনিশিয়াল যে এনএসএআইডি, এগুলো আমরা প্রেসক্রাইব করতে পারলেই মোর দ্যান এনাফ। যদি কারোর মেথোট্রেক্সেট দিয়েও রেসপন্ড না করে, তখন আমাদের উচিত যে একটা রিউমাটোলজিস্ট অথবা মেডিসিন স্পেশালিস্টের কাছে পেশেন্টটা রেফার করে দাও। আচ্ছা, সো আমরা কমনলি যে ডিমার্টগুলো ইউজ করবো ইনিশিয়াল থেরাপির জন্য, সেগুলোর আমরা রেজিমেটা বলেছি। মেথোট্রেক্সেট আমরা দিই উইকলি বেসিসে, প্রতি সপ্তাহে সে একটা করে ট্যাবলেট খাবে, প্রতি সপ্তাহে 10 to 25 মিলিগ্রাম পর্যন্ত খেতে পারে, অথবা মেথোট্রেক্সেট ট্যাবলেট না খেয়ে সাবকিউটিনিয়াসলিও দেওয়া যায়, এখানে আমি এটা উল্লেখ করিনি, সেম ডোজ 10 to 25 মিলিগ্রাম। মেথোট্রেক্সেটের সাইড ইফেক্ট হচ্ছে এইটা বোন ম্যারোকে সাপ্রেশন করে, এই জন্য তার সাথে সাথে এবং মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া করতে পারে। এই জন্যে মেথোট্রেক্সেটের সাথে সাথে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন দিয়ে দিতে হয়, প্রতিদিন 1 মিলিগ্রাম করে, বা অনেকে 5 মিলিগ্রাম পার উইক এই হিসাবেও দেয়। ঠিক আছে, যেমন ধরেন ফ্রাইডেতে আপনি মেথোট্রেক্সেট দিলেন, স্যাটারডেতে আপনি ফলিক অ্যাসিড খেলেন 5 মিলিগ্রাম, এভাবেও দিতে পারেন আপনি। আচ্ছা, সালফাসালাজিনের ডোজ কি, এটা হচ্ছে ডেইলি শুরু করবেন আপনি 500 মিলিগ্রাম বিডি বা টুয়াইস ডেইলি ডোজে, এবং মেনটেন করবেন, বাড়াইতে আপনি আপ টু
1.5 গ্রাম পর্যন্ত নিতে পারেন টোয়াইস ডেইলি, 1.5 গ্রাম টোয়াইস ডেইলি। এটা হচ্ছে সালফাসালাজিন। হাইড্রক্সিক্লোরোকুইনের ডোজ হচ্ছে 200 to 400 মিলিগ্রাম পার ডে। আচ্ছা, আর টোফাসিটিনিব যেটা যেটা আমি বললাম জ্যাক কাইনেজ ইনহিবিটর, সেটার ডোজ হচ্ছে 5 মিলিগ্রাম টোয়াইস ডেইলি। ঠিক আছে। আচ্ছা, এখন একটা কথা হচ্ছে, আপনি ড্রাগ দিলেন, ড্রাগ দেওয়ার পরে ড্রাগ কীভাবে রেসপন্ড করছে সেটা আপনি বুঝবেন কীভাবে? সেটা আমরা বুঝি যে -28 একটা স্কোর আছে, ডিজিজ অ্যাক্টিভিটি স্কোর 28 এটা একটা ওয়েবসাইটে সার্চ দিলেই চলে আসবে, এরকম একটা ক্যালকুলেটর। সেই ক্যালকুলেটর আপনার কিছু ইনপুট নেবে, যেরকম আপনার কতগুলো জয়েন্ট ইনফ্ল্যামড হয়েছে, কতগুলো টেন্ডার জয়েন্ট আছে, কতগুলো সোলেন জয়েন্ট আছে, আপনার ইএসআর কত, এবং পেশেন্টের একটা গ্লোবাল অ্যাসেসমেন্ট স্কোর, এইগুলো ইনফরমেশন আপনি যদি ওই ক্যালকুলেটরে দিয়ে দেন, ওই ক্যালকুলেটর আপনাকে একটা স্কোর দিবে, সেটাকে বলে -28 স্কোর। এই স্কোরটা যদি 5.1-এর বেশি থাকে মানে ডিজিজটার হাই অ্যাক্টিভিটি অবস্থায় আছে। হ্যাঁ, এই স্কোরটা যদি 2.6 থেকে 5.1 থাকে মানে ডিজিজটা মডারেট অ্যাক্টিভিটি, আর এই স্কোরটা যদি 2.6-এর কম থাকে মানে ডিজিজটা রেমিশনে, মানে ডিজিজটা এখন কন্ট্রোলে আছে। আচ্ছা, এখন আমি মোটামুটি সবই ডিসকাস করেছি। এখন একটা বেসিক জাস্ট অ্যালগোরিদম আমি শেখানোর চেষ্টা করব যে আপনি কীভাবে পেশেন্টটাকে ম্যানেজ করবেন। ঠিক আছে, যখনই আমি একটা নতুন ডায়াগনোসিস করলাম রিউমাটয়েড আর্থ্রাইটিসে, আমরা মেথোট্রেক্সেট স্টার্ট করে দিব। মেথোট্রেক্সেট স্টার্ট করে দিব, শুরুতে লো ডোজে স্টার্ট করব এবং আস্তে আস্তে ডোজটা বাড়ায় আমরা যাতে 3 মাসের মধ্যে বা 12 উইক্সের মধ্যে যে ডোজ, ম্যাক্সিমাম ডোজ আমি দিতে পারবো 25 পর্যন্ত। ঠিক আছে, আমার যে ম্যাক্সিমাম ডোজই দেওয়া লাগবে এমন কথা না, যে ডোজে তার সিমটমটা কন্ট্রোল থাকে, তার ডিজিজ অ্যাক্টিভিটি কম থাকে বা রেমিশনে থাকে, এই অবস্থায় গেলেই আমার ঠিক আছে। সো আমি লো ডোজে শুরু করে আস্তে আস্তে ডোজ বাড়াবো মেথোট্রেক্সেট আস্তে আস্তে। অন্যদিকে স্টেরয়েডটা আমি করবো উল্টা, স্টেরয়েড একটু হাই ডোজে শুরু করবো, আস্তে আস্তে ডোজ কমাবো। সো এমন একটা অবস্থা হবে যে 3 মাস পরে আমার আইডিয়ালি কী হবে, আমি কি চাই যে 3 মাস পরে এমন একটা অবস্থা হবে যে স্টেরয়েডটা তখন আমি বাদ দিয়ে দিতে পারবো এবং মেথোট্রেক্সেট তখন আমার হায়েস্ট ডোজে আছে, যতটুকু সে টলারেট করতে পারছে। মেথোট্রেক্সেটের সাইড ইফেক্টও আছে। যদি আমরা দেখি যে 3 মাস বা 12 সপ্তাহ পরে তার রেমিশনে নাই, সে মানে ড্যাশ স্কোর 2.6-এর বেশি, 2.6-এর কম না হলে তো রেমিশনে নাই, তখন আমার ট্রিপল থেরাপি দিয়ে দিতে হবে, মানে আরও অ্যাড করবো আমি মেথোট্রেক্সেটের সাথে সালফাসালাজিন এবং হাইড্রক্সিক্লোরোকুইনও আমি অ্যাড করব। ঠিক আছে, তারপরে আবার 3 মাস ওয়েট করবো এভাবে। 3 মাস ওয়েট করার পরে তারপরে আমার দুইটা হইতে পারে। তারপরে যদি দেখি যে 2.6 থেকে 5.1 মানে মডারেট অ্যাক্টিভিটি ডিজিজে আছে, তখন আমার কি হবে, তখন আমি ট্রিপল থেরাপির সাথে স্টেরয়েড অ্যাড করতে পারি, অথবা আমি ট্রিপল থেরাপি বাদ দিয়ে টোফাসিটিনিবটা ট্রাই করতে পারি, কারণ মডারেট অ্যাক্টিভিটিতে আছে। কিন্তু দেখেন ট্রিপল থেরাপি দেওয়ার পরও যদি সে হাই অ্যাক্টিভিটিতে থাকে মানে 5.1-এর বেশি থাকে, মানে আপনার বুঝতে হবে যে এখানে স্টেরয়েড অ্যাড করা বা এখানে টোফাসিটিনিব কোনোটাতেই আসলে কাজ হবে না, এখানে ডাইরেক্টলি আমাদের বায়োলজিক্সে চলে যেতে হবে, ইনফ্লিক্সিম্যাবে চলে যেতে হবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনাকে রিউমাটোলজিস্টের কাছে রেফার করতে হবে যে পেশেন্টটাকে। সো এভাবেই আমরা ইজিলি একটা রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট ডায়াগনোসিস করতে পারবো, আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট ইনভেস্টিগেট করতে পারবো, এবং আমরা ইনিশিয়াল ম্যানেজমেন্টটা করতে পারবো। ইনিশিয়াল ম্যানেজমেন্ট কিছুই না, জাস্ট আমার পেইন রিলিফ, NSAID দিব আমি, নেপ্রক্সিন অথবা ইন্ডোমেথাসেন। NSAIDর সাথে অবশ্যই একটা PPI দিয়ে দিতে হবে। এর সাথে আমি একটা স্টেরয়েড দিব শুরুতে 30 মিলিগ্রাম পার ডে, 2 সপ্তাহ পর পর আমি 5 মিলিগ্রাম পার ডে করে করে কমাবো। আচ্ছা, এর সাথে আমার দিয়ে দিতে হবে আমার ড্রাগ অফ চয়েস কি মেথোট্রেক্সেট, তাই না? মেথোট্রেক্সেট আমি উইকলি বেসিসে দিব। ধরেন ফ্রাইডেতে আমি মেথোট্রেক্সেটের একটা ট্যাবলেট খেলাম, স্যাটারডেতে আমার ফলিক অ্যাসিড দিতে হবে। ঠিক আছে, সো এইভাবে যদি আমি করি এবং এভাবে করেও যদি দেখি আমি ডিজিজটা কন্ট্রোল হচ্ছে না, তখন মেথোট্রেক্সেটের সাথে আরও 2টা অ্যাড করে ট্রিপল থেরাপি দিব, সেটাতেও কন্ট্রোল হচ্ছে না, তখন আমি টোফাসিটিনিব ট্রাই করতে পারি, সেটাতেও কন্ট্রোল হচ্ছে না, তখন আমার আলটিমেটলি বায়োলজিক্সে চলে যেতে হবে। সো এই ছিল আমাদের রিউমাটয়েড আর্থ্রাইটিসের মোটামুটি প্রেজেন্টেশন। এখানে আমরা ডিমার্ট সম্পর্কে একটু ডিটেলসে বলিনি, কারণ আমরা ডিমার্ট নিয়ে আলাদা একটা লেকচার নিব। সো থ্যাংক ইউ এভরিওয়ান। যদি আপনাদের এই লেকচারটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই
জানাবেন যে আর কি কি আপনাদের লাগবে, আর কোন কোন ডিজিজ আপনাদের দরকার। রিউমাটয়েড আর্থ্রাইটিস কিন্তু ফাইনাল প্রফের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ডিজিজ, এখান থেকে অনেক প্রশ্ন করে। এবং আমরা যেটুক বলেছি এর বাইরে আর কিছু আই হোপ লাগবে না। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান।